তোমাদের এখানে জিওর নেট আছে? জিওর নেট আছে? জিওর নেট নেই, তাহলে এয়ারটেল আছে। এখানে জিও কাজ করে না? জিও কাজ করে, কিন্তু আমার জিও নেই। হ্যাঁ, নেট তো ভালো যাচ্ছে। হুম, 5G মেম্বার আসবে কত? মেম্বার 7 বছর আমার ভাই। ওনার ভাই, নিজের ভাই? হ্যাঁ। ও, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু আসো, তুমি আর একবার তোমার ওই সমস্যাটা রিমাইন্ড করো। ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না, এটা বন্ধ করো। আচ্ছা, কেন ওকে নেবে না? হ্যাঁ, আমাকেই শুধু নেবে, শুধু ওই সমস্যাটা রিমাইন্ড করাবো একবার মানুষকে। দাঁড়াও। আমাকে নেবে শুধু, হ্যাঁ। তুমি তোমার সমস্যাটা একবার রিমাইন্ড করো জোরে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম বলতে হবে না, মানে জাস্ট তুমি একবার মনে করিয়ে তোমার সমস্যাটা, মেন সমস্যাটা। মেন সমস্যাটা হচ্ছে আমরা 8 বছর ধরে সংসার করছি, হ্যাঁ। ঠিক আছে, 8 বছর হচ্ছে। তার মধ্যে বেশিরভাগ সময় কোনো ঝগড়া অশান্তি না থাকা সত্ত্বেও আচ্ছা। সে বাপের বাড়ি চলে যায়, ঠিক আছে। আর ওর মা বাড়ি বাড়ি দাদাদের হচ্ছে, পুলিশের হচ্ছে, এগুলো সবই করে। তারপরে লাস্ট টাইম, মানে ফাইনাল টাইম, ওরা কি বলে যে নিজের বাড়িতে থাকবে না, ভাড়া বাড়িতে। আমি সেটাও করেছি, এমনকি নিজের ফ্যামিলি ছেড়ে আমি গিয়েছিলাম ওদের সাথে, বা ভাড়া বাড়িতে, দুটো ভাড়া বাড়িতে ছিলাম। তারপরে ওরা বললো যে মায়ের বাড়ি থাকবে, সেটাও গেছে। সেখান থেকে আমাকে বার করে দেওয়া হচ্ছে, আমি যেদিন বিদেশ থেকে এসেছি সেই দিনই বার করে দিয়েছি। তো এসে আমরা তো তোকে এখানে রাখি, ঠিক আছে। তা ওরা কি করে, মানে শুধু টাকাটা চায় আর অন্য কিছু চায়, প্লাস নানা জনের সাথে সম্পর্ক রয়েছে, সেগুলো আমি আপনাকে কথাও বলে দিয়েছি এই বিষয়ে। এবার তুমি ওটা আরেকবার বলো। হ্যাঁ, ওই রাহুল মণ্ডলের সাথে সম্পর্ক রয়েছে। আমার নাম বলো, কারোর সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, তা সেটা নিয়ে সে আমাকে সব কিছু জানায়, যে এরকম এরকম আমার টাকা নিয়েছে, আমার ইয়ে করছে, বা এরকম করেছে আমার সাথে, যে আমাকে বলেছে। আমি বললাম আমি কী করতে পারি, এর ভিতরে তো আমার কোনো হাত নেই। আমি বললাম দেখ, আমার সাথে এখন কোনো তো রিলেশন রাখে না, এমনকি সবসময় ফোনগুলো ওকে রাখে না, ওরা সংসার করতে চায় বা মানে আরেকটি ছেলের সাথে সে প্রেম ভালোবাসা করে, সেখানে কত টাকা মানে সে খরচা করেছে? মোটামুটি 2-3 লাখ টাকা খরচা 2-3 লাখ করে। টাকা খরচা করার পরে তারপরে তাকে আবার ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, ওই তারপরে ছেলেকে ছেড়ে দেয়। এখন অন্যজনের সাথে বিয়ে ঠিক করে রাখে। তার মেয়েটা এখন মানে বর্তমানে ওর বাড়িতেই রয়েছে। এদিকে না আমাকে ডিভোর্স দিচ্ছে, না কোনো কিছু করছে, না সংসার করছে। তো একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ, সে ছেলেটি কি এখানে আসছে? ছেলেটা মাঝে মধ্যে আসে, এমনকি তার মেয়েটা ওদের বাড়িতেই রয়েছে। ও মানে ওই যে ছেলেটিকে বিয়ে করবে সেই ছেলেটির মেয়েটা, পুরো শিওর খবর? হ্যাঁ, আচ্ছা, আর ছেলেটি মাঝে মধ্যে আসে। হ্যাঁ। এবার সব দিক না থাকছে তো তোমাকে ছাড়ছে না, আর তোমাকে ধরে রাখছে। আমরা এর আগেও কোর্টে আর্জি জানিয়েছিলাম যে সংসারের জন্য। ওরা শুধু বলে যে সংসার করব, কিন্তু কোনো দিকে আগাচ্ছে না বা কোনো আর দিকে। তোমার সন্তান? এবার সন্তান ওখানেই রয়েছে। তোমার? আচ্ছা। তা আমি এর আগে যখন কাজ করছি, আমাকে ওখানে জানানো হলো ফোন করে, মানে ফোন খুলেছে ওই কারণে যে আমি ডিভোর্স দিতে চাই, কোনো কিছু ইয়ে না করবে, মানে এটা ডিমান্ড ভালো থাকবে না, কিন্তু আমাদের কোনো ডিমান্ড থাকবে না, কিছু থাকবে না, আমরা ডিভোর্স দিতে চাই। তারপরে আমি যখন বাড়ি আসি আর কোনো গল্প নেই। তোমার লাস্ট কথা হচ্ছে কবে?
লাস্ট কথা হয়েছে তাও 4 মাস আগে, লাস্ট কি কথা হয়েছিল? যে ওরা ডিভোর্স দিতে যাচ্ছে, আমাকে বলে বাড়ি থাকলে আমি ডিভোর্স। ডিভোর্স দেবে, কিছু কি দাবি করেছিল? না, আমি বলেছিলাম আমার একটা যদি যদি সংসার করতে চাও আসো, আর যদি মনে করো না আমি ডিভোর্সই দেবো তাহলে আমি মিল চাইলে ডিভোর্স দিতে চাই, আমি কোনো কিছু দিতে পারবো। আচ্ছা, তা বলেছিল ঠিক আছে আমি ডিভোর্স দেবো। বলে তুমি তাহলে বাড়ি আসো। আমি এসেছি, আসার পরে কোনো কিছু করছে না, এদিকে অন্যজনের সাথে খাচ্ছে এ করছে। আর বাচ্চাটার জন্য তুমি কিছু করবে নিশ্চয়ই? হ্যাঁ, ছেলে আমার আমাকে একটু সেটা প্রপোজে যাবে না তুমি এমনি? আমি এমনি এমনি একবারে দিয়ে মেটাতে চাইছো, তাই তো? ঠিক আছে, তাহলে কারা কারা বসবো, আমরা কোথায় যাবো? আমরা ওই সামনে এখান থেকে একটু, ওই যেখানে ফাদার প্রতিষ্ঠা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কি আসবে, সবাই যাবে তো? আপনারা পাড়া প্রতিবেশী? না, রিলেটিভ। আচ্ছা, ইচ্ছা করলে পাড়ার লোককে জিজ্ঞাসা করতে হবে। কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ওখানে গিয়ে জিজ্ঞেস করো। আগে তো আমাদের অ্যাডজাস্টারের ঘর ছিল এটা আলাদা, তারপরে ঘরটা ভেঙে হতো, মানে এই ঘরে থাকতে চাইতো না, বড় আমি অনেকবার ঘর জানিয়েছি ভেঙে আসলে। হতো, রাগ করে তখন একে নিয়ে বার হয়ে চলে গেল ভাড়া ঘরে। ভাড়া ঘরে যে থাকলো তখন 2 বছর মনে না, হ্যাঁ 2 বছর করতে তার বেশি। তার বেশি যাই থাকলো, আমার অত মনে থাকে না। ওই ভাড়া ঘরে থাকলো, থেকে থেকে ও কী করলো, ভাড়া ঘরে ছেড়ে দিই, ওদের বাড়ির পাশেই ভাড়া ছিল, ওই জিনিসপত্র ছেড়ে দিয়ে ওদের কটা নিয়ে গুটিয়ে ও চলে গেছে বাড়ি। ওর সাথে ফোনে ফোনে কি একটু হয়ে আছে, তার জন্য ছেড়ে দিয়ে চলে গেছে। এখন জিনিস পরের বাড়ি পড়ে থাকলে তো আমার তো ছেলে জিনিস, আমার তো মায়া লাগবে আর ভাড়া দিতে হবে। তো আমার ছেলে বললো মা এক কাজ করো, তুমি জিনিসগুলো নিয়ে আসো। বলে আমাকে বললো মা তুমি একটা ডায়েরি দিও। আমরা যে পাড়া প্রতিবাসী, আমরা তো তাদের সাথে ঝগড়া কিছুই করিনি, তা কী হবে, এইটাই আমার ভুল। দিয়ে যখন জিনিসগুলো নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি, আমার বড় ছেলে নিয়ে এসছে, আমার জায়ের বড় একটা ছেলে আছে, ওই গেছে, তার মতো দরকার গাড়ি, ওদের নিয়ে গিয়ে জিনিসটা আমি আজ আগে করবো ভাইকে না, যে জিনিসগুলো নিয়ে এসেছি, তারপর ওরা আমাকে কেস করেছে আমাদের সব ওই জিনিসগুলো নিয়ে আসার জন্য। জন্য। ও তো সংসার করবে না, অন্য ছেলের সঙ্গে সংসার করছে। আমি তারপরে ঘর করার পরও আমি গেছি পঞ্চায়েত নিয়ে গেছি, ওর পিসিকে নিয়ে গেছি। আমি বলেছি চলো যা হবার হয়ে গেছে, তোমাদের যা যে রাগারাগি যেটা ওইসব বাদ দাও, এখন তো তোমার ঘরের জন্য তো কোনো অসুবিধা নেই, তুমি এবার চলো। বলে না, ওর সাথে কিসেরই আছে, ও আমার সাথে রাখে না, কিন্তু ও ফোন ব্লক করে রাখে। যার সাথে সম্পর্ক ফোন ব্লক করে রাখে, আমরা কী করবো? আর বাচ্চাটা তো আমাদের সাথে মিশতেই দেয় না, যদি রাস্তা দিয়ে যায়, যদি এই হাতে তাকে নিয়ে যাও, ফট করে এই হাতে দিয়ে দেয়। ওই জন্যই ভয়। আর আমার ছেলে গেলে এর আগে গেছিলো, ওই নিয়ে গন্ডগোল করছে, তেরে তেরে ওকে ধাক্কা মারতে আসে। ওই জন্য আমার ছেলে গন্ডগোলের ভয় সবসময় পিছিয়ে থাকে, যে না গন্ডগোল করবে। আর আমার ছেলেকে বলেছে কত গন্ডগোল করবে না, যা হোক একটা মেন চাল করবে। গিয়েছিলাম আনতে, বলেছে যাবো, আমরা এখন তুমি যাবো না, আমি ডিভোর্স দেবো। বলছে ডিভোর্স, আমি বলছি দেখ, যদি তোরা মনে করো, মা বলছে যে মেয়েটার দোষ আছে, মাথার দোষ আছে, তুমি ডাক্তার যাও। আর আমার ছেলে আচ্ছা, বলছে মাথার দোষ আছে, তার ওকে পছন্দ না, ওই জন্য ওর দোষ আছে, পয়সাটা পুরো ছেড়ে দেয় না, ওদের হচ্ছে ওইটাই মুখ। হ্যাঁ, মেন ওরা মা আমাকে যেটা বলেছিল একবার, পুরো টাকাটা ওদের দিতে হবে, তারপরে সম্পর্ক থাকবে না, জাস্ট টাকাটার সাথে লেনদেনটা। প্রথম থেকে তোমার ইনকাম এটা? হ্যাঁ, বাহ, প্রথম থেকে মানুষ যদি সংসারে ঠিক মতন সংসার করেছে, মানে 8টা 9টা বছরে যদি বছরে বছরে সে মুরগি যদি চলে যায়, জিনিস উঠলাবে যদি না, এটা সংসারে ডানা করতে দিচ্ছে ঠিক না, আর যা তৈরি করো বলে নিয়ে চলে যাবে, বলবো আমার মা। আচ্ছা, এই কথা আমি সেই ছেলে কি করে ওর হাতে পুরো ছাড়বে, বলে আমি তোমার খোরাকি টাকা দিচ্ছি, আমার অসুখ বিসুখ করুক, তারপরে আমি আছি সেই জায়গাটা। বলে ওকে 10,000 না 12,000 টাকা করে দেয়, একটা ছোট বাচ্চা দেখ দিতে। ওই বাড়ি থেকে গাড়ি দিয়েছে বলে ওই সেই থেকে তখন আমি 25,000 বন্ধ করে দিয়েছে পয়সা। ও আমাদের ছেড়ে চলে গেছিল, কেস করেছে বলে, বলে মা আমি চলে যাই, আমি এখানে থাকবো না, থাকলে তোমাদের সবাইকে জড়িয়ে ওরা মারবে, তাতে আমি যাই, আমি দেখি আমাদের নিয়ে ওরা কি করে। তারপর তোমাদের সংসার করে 2-3 বছর সংসার করে আবার সেই ছেড়ে দিয়ে তোমাদের মার ঘরে ঢুকে পড়লে জিনিসপত্র নিয়ে, তারপরে এক আছে ব্যাস। তার আগে ওদের জিনিস সব সামনে রেখেছে, একটা রান্নাঘর আছে, তার থেকে মানে আমার ঘর সুন্দর ছিল। ওকে বলে ওই ঘরে থাকে ও একা, ও ছেলেকে না দেবে ওই ঘরে, না দেবে ওর বউকে ওই ঘরে, ওকে একা থাকতে। তখন বলছে আমার বাড়িতে তাহলে আমার থাকতে কি আছে, আমি তো তখন বলেছি আমার বাচ্চাটা দেন, তোকে আসতে হবে, আমার বাচ্চাটা দেন, বাচ্চাটাকে নিয়ে ঘরে যাবো। বলে না তা হবে না, আমার বাচ্চার ভয় থাকছে, ওকে নিয়ে ঘরে। আচ্ছা।
দিয়ে বলে ওই ঘরে বাথরুম তৈরি করে ওই ঘরের সাথে, তাহলে আমার তখন সেই ঘরে থাকে। কারণ ওদের ভালো ঘর, তখন ওর ওই ঘরে তুলো। তাহলে তুই যদি জামাইকেই ভালোবাসে তাহলে তুই তোর ভালো ঘরে তুই জায়গা দিবি, মেয়েকে জায়গা দিবি, তুই বুঝিয়ে যে না তোর সঙ্গে সঙ্গে ঘরে ভালো। ওর মা আমার বলছে ছেলেকে যে যা করবি বেলা থাকতে তোরা ব্যবস্থা করবি, ফয়সালা করবি বেলা থাক। আমার ছেলে সেই দিন রাত 10টা বাজে আমরা ভাত খেতে বসে, 9:30 বাজে আমরা ভাত খেতে বসেছি। তখন আমার ছেলে আবার ওর ঘরে আমি ভাড়া রেখেছিলাম, আমার এই জায়ের মেয়ে ছিল, এই আমার নাতিটা ছিল এই ঘরে। তখন এসে বলছে মা আমাকে একটু আমার ব্যাগটা রাখো, কাগজপত্র আছে ব্যাগটা রাখো, আমি রাত্রে যেখানে সেখানে থাকি, ওই ক্লাবে থাকি, তারপরে সকালে আমি আসবো। আমি বললাম না তুমি ওই না আমার নাতনি দরকার করে আমার ঘরে থাকবে, আর নাহলে ওর মার ওই যে রাস্তা বাড়িটা ওই ঘরে থাকবে, ভাড়া ভাড়ি কত আমার নিজেদের লোক, তুই ঘরে যা, কোথাও যাবি। আমরা খেতে বসলাম, আমাদের খাবার মিলে খেয়ে আমাদের মা তাড়িয়ে তো দিতে পারি, যতই ভাইদের নামে দাদা বৌদির নামে কেস করি কেউ তো ফেলে দিতে পারে না, পারে। তাও আমার ছেলে চলে গিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখতো না, আমি মা আমার সাথে যোগাযোগ রাখতো না, যে না ওরা যদি ভালো থাকে ওরা যদি ভালো থাকে তাই থাক, তবু আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ওদের যা পরিস্থিতি, ওরা সংসার করার লোক না, সংসার করলে মানুষ এক আধবার ভুল করে বারবার, আর বারবারকে তোমাকে অত দাঁড়াতে পারলে তুমি তো বড় ছোট কথা সব শুনিয়ে দেবে। চলে যাওয়ার পর বাড়ি ঘর করেছে না, তার আগে বাড়ি ঘর ছিল, এখানে ওদের পছন্দ না, পছন্দ না। তারপরে আমি আবার ভেঙে আবার করলাম। যাদের বউ আসবে আমি বলেছি আমি কি করি না করি, আমার অবর্তমানে ছেলে তার এখন না আসলে পরবর্তীকালে আসলে ও যাতে একটা মানে স্থায়ী জায়গা, যদি ধরো আসতে চায় তাহলে এই শর্তগুলো রেখে। হ্যাঁ ও সত্য, তাহলে ওর মা মেয়ে বলবে না খারাপ, মেয়ে মা করছে খারাপ। আমি যদি মা থাকতে যদি আমি একটা পরপুরুষ আমি বিয়েটা ছেলে যদি বাড়ি বিটা আমি মেয়েকে নষ্ট করি, সেটা মায়ের দোষ, সে মেয়ের দোষ না। আমার কথা হচ্ছে আমি মেয়ে খাওয়াতে পড়াতে পারবো না, তাহলে আমি সেই মেয়েকে তাহলে আমি ঘরে পুষে রাখবো। ওর মা 1 বছর আগে বিয়ে করেছে একটা, ওর মা বিয়ে করেছে 6 বছর 7 বছর চলছে বিয়ে করছে, আর আমাদের 20 বছর হয়ে গেল আমাদের স্বামীরা মরে গেছে, আর ওর বিয়ে করেছে তখন খাওয়াতে পারছে না। তাহলে তুই মেয়েকে তাহলে বুঝে দে আমি আমার সংসার চলবে না, তাহলে আমি বিয়ে করছি, তাহলে মেয়ের সংসারটা করতে দে। আর ওদের বাড়িতে থেকে নোংরামিটা চলে, মা বোন সবাই ওই নামে বলবে রুটি বিক্রি করে, ওই সন্ধ্যা হলে বিটা ছেলে কটা যাবে রুটি কিনতে, ওই রুটি বিক্রি করে, ওই একটা আমার ব্যবসা, আমার মেয়ে রুটি বিক্রি করে থাকবে। যাও দিদিকে দেখতে। ঠিক আছে হয়েছে দিয়ে আসছি না, বসো বসো আসো, কোনো ইয়ে না। বলবে আমাকে যেতে, আমাকে ডাকো আমি চলে যাবো। না না আমার কেউ আসবে না, আমার ভাই মেম্বার থাকতে গেল ওই ও গেছিল আমার সাথে, আমি ওকে নিয়ে গেছিলাম, জানি ওরা খুব মিথ্যে কথা বলে, আমি এক কথা বলে আসবো আবার পাল্টে আমার নিজের পিসিকে আমি নিয়ে গেছি যে তুমি আমার সাথে চলো। পিসিটা মানে ইয়ে হতো না, ওদের বুঝিয়ে আসলে বলে চিন্তা ভাবনা কর, ওই একই কথা দিয়ে আমার ছেলেকে ফোন ব্লক খুলে বলেছে এক কাজ করে মিল চালের বিপদ দিয়ে, একটা তো বিপদ দিয়ে আমার তখন বলেছে আমি তো পরের জায়গায় কাজ করছি, আমি তো এখন আসতে পারবো না, তাহলে উকিল কি করো, উকিল হবো, তুলে ডিভোর্সে নিয়ে যাবো বলে ব্লক করে দিয়েছে। আর সেদিকে এখন ব্লক ওই দরকার হলে ফোন খুলবে, না হলে ব্লক করে দেবো। বাচ্চারা দেখতে দেয় না বাচ্চাটাকে ওই মুখে বলবে যে আমি যখন গিয়েছিলাম ওই আনার জন্য, তখন আমার বড় ছেলে এসেছিল বিদেশ থেকে কিছুটা চকলেট নিয়ে যাবে দিয়ে এসেছিল, বলে হ্যাঁ ওর বাবা এসে চকলেট আনবে, ওকে দিতে আসে না ভয়, ও ভয় যে বন্ধ করে বোঝা আমার কাছে ছেলে যেন ছেলে না থাকে, শুধু ওরা ওদের যেখানেই যাবো ওদের স্বামী স্ত্রী মিলবে। হ্যাঁ ওটা আমার তার ঘুরে আমার মতন একই বাড়িতে একই ভালোবেসে বিয়ে করে ওর ঘরেই উঠেছি, অথচ তোমার সাথে বন্ডিং ছিল ভালো। হ্যাঁ ওদের জায়গা আগে প্রশ্ন করে বলবে এই কেসটা কেন করলো। মিথ্যে কেস নিয়ে তো কেন যাবে না, চলো আবার কিছু না করে আবার কি নোংরা আমার বড় ছেলে আমার ছেলে তো নেই, নোংরা তাহলে ইয়ে করাই না, ওদের আটকায় না, কিছু আটকায় না, তুমি ওদের কাছে গেলেই বুঝতে পারবে ওদের মুখের ইয়ে দেবে যেটা কিরম দেয়। ওদের এমনি মানুষ কেউ কারোর সাথে অশান্তি করতে চান বলে কেউ সামনে কিছু বলে না, ওদের কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না, সবাই বলবে নোংরা।
কেউ কারোর জন্য তো সামনে বলতে আসে না, এটাই হয়েছে কথা। কেউ কারোর সঙ্গে সামনে বলতে পেয়েছে কারণ ঠিক আছে, বলো ভাইকে যাবো জিজ্ঞেস করো। ওই গ্যারেজের তারা মানে ওরা ভাই এত ইয়ে, তবু তো কেউ আশেপাশে বলতে পারবে না আমার ছেলে নোংরা বা কোনো কিছু, ওরা ইয়ে করে বেড়াচ্ছে। কিন্তু একটা হাতে বয়সের ছেলে, তবু ধর ইয়ে ছেলে তবু পয়সা আছে সব, কিন্তু কোনো সময় নোংরা ইয়ে কেউ বলতে পারবে না কারোর সাথে একটা খারাপ বদি বলে কোনো একটা ইয়ে নিয়ে কথা বলে। বাচ্চাটাকে লুকিয়ে সাইকেলে করে স্কুলে নিয়ে যাবে মা, সাইকেলে করে যেটা একটু টাকা করতে নিজেদের লোকদের, বুঝেছো? ওর মা মনে বুঝতে পারে ভয়টাই দেখিয়েছে, কোনো কিছু করেছে, ওর কাউকে দেখে যাচ্ছে না। ওর বাবা যদি যায় ওর বাবাকেও ডাকবে, তাহলে মনে হয় আমাদের চেনেই না। আর ওরকম করবে না, আমরা বলেছি থাক, ওর বাচ্চা ও নিয়ে ওরকম করে আমাদের ইয়ে নেই, ওর বাচ্চা তো জোর থেকে রেখে থাক, বেকার ওকে কষ্ট দিয়ে লাভ, আমরা গিয়ে একটা ইয়ে করে ধরো ওকে ধমকাবে, থাক দূরেই থাক, তারপরে পরে দেখা যাবে বড় করবো ভাগ্যে যাতে বেকার নাহলে আমাদের পঞ্চায়েত হয়ে গেছে, ওখানে আছে সব টানা হয়ে গেছে, 2-3 বার হয়ে গেছে কিছু ওই আসে ওই একই অবস্থা, আবার চলে যাবে, আবার চলে যাবে, চলে আসে, আসবে লোকজন নিয়ে, যদি যাবো আসবে, বেশি চাপ করলে চলে আসবে, খুব বেশি আসবে, দিয়ে আবার ওর ছোট বাচ্চা যদি আবার খানে দিয়ে করে আবার সংসার করে মেয়েরা একবার দুবার ভুল করে, বারবার ভুল করে। তারপর ওরা তো স্বামী স্ত্রী বার করে না, ভাড়া ঘরে থেকে তাও ওদের গেল শাশুড়ি বাড়ি উঠলো, একা থাকতে বললো ঠিক আছে তুমি থানে থাকো মার কাছে, তারপর বাড়ি আসলো ওই অবস্থা, ওদের টাকা। আমি কাছে গেলে লোকের কাছে বলে গেল আমার স্বামী অসুবিধা কোনো আছে, বুঝেছো? এদের মুখে এই ভাষা। কোথায় ভাই যাবো, আমরা যাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্লুটুথটা অন করে দিই। বাচ্চাটা এই ঘরে থাকে। হ্যাঁ ওই যে দেখো তো কথা শোনা হচ্ছে ঠিক মতো, কথা শোনা হচ্ছে? ওই দূরে যেতে হবে, কষ্ট। অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্রন্টের ক্যামেরা একটু অন্ধকার হয়ে যাচ্ছে। মেজো জ্ঞান বসে, বড় জ্ঞান বসে ওইটা, এইসব মেজো জ্ঞানের মা বসে, মেজো জ্ঞান করেছিল আমার 3টে ছেলে। ও সব জ্ঞানরাও আছে, হ্যাঁ দিয়ে না তো ওটা এসছে, তার মানে বড় জ্ঞানের ডাক্তার নিয়ে আছে ভালো।
এটা বিয়ানের মেয়ে ওই আমার দিদি দিদি একটু দাম লেগে আচ্ছা আচ্ছা তো আমি বললাম যে থাকো তবে বিয়ান প্রার্থনা এসেছে আমার বিয়ে ভালো ছিল। আচ্ছা তাহলে ফালতু ফলস কেসটা দিল। হ্যাঁ ওটা একদম ফাঁকে যে কোনো মানুষ জিজ্ঞেস করবে সব বলবে। আর আমার ছেলে আমার 3টে ছেলে কিন্তু ওরা ভালোবাসা করে বিয়ে করলে কেউ বলতে পারবে না যে ওরা নোংরা বুঝেছো নোংরা কথা কেউ বলতে পারবে না যে না আমার সাথে কোনো ইয়ে করবে এই কথাটা আমি বুক ফুকে বলতে পারবো আমার ছেলেরা কেউ এই ইয়েটা করে না চুরি বলে চামারি বলে নোংরা বলে এসব আমার 3 ছেলের মধ্যে পারেনি আমার স্বামী ছিল ভ্যান চালানো লোক যে কোনো আছে আমার যারা ওদের মতন আমাদের পরিস্থিতি ছিল কিন্তু আমার ছেলেরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরা তৈরি করে আজ 20 বছরের স্বামী চলে গেল তার তখন আমার 20 বছর বিয়ে আচ্ছা আমার বড় ছেলে কোনো 18 বছর চলছে সব আচ্ছা তখন স্বামী বলে তখন স্বামী নয় তাহলে এসব বাচ্চাদের যদি কষ্ট পায় মায়ের সঙ্গে জানতাম না আমার ছেলে তাহলে খারাপ তোদের খেতে করতে দেয় না তোদের জ্বালাতন করে তোদের এই করে সেটা হচ্ছে একটা ও কিছু বলতে পারবে না শুধু বলে সন্দেহ করে ভালোবাসার বিয়ে তোমরা সেই সন্দেহ জায়গাগুলো যে দেখা তোমাদের দেখতে পায় ওই জন্য সেই সন্দেহ করে ওই জন্য তোমাদের টাইম দিতে যায় যখন তোমাদের শাসন করে যে না তোমরা এখানে যাবো না যখন তখন তোমরা থাকবা না তখন তোমরা চলে যাবে এই হচ্ছে আপনার ওই ওরা বিয়েতে কিছু দিয়েছিল ওরা লাভ কাটেজ করেছে ওদের কিছু আকারি আর পায়েস কিচ্ছু দিইনি ওরা সেরাম নিয়ে গেছে একটা ফ্রিজের নাতির জন্মদিনে দিয়েছিল ওরাই ওখানে ভাড়া করেছিল ওখান থেকে ওরা নিয়ে গেছে কি হলো ভাই কোথায় জানি কোন এটা ছিল বলে না পারিনি ও খুলে গেছে ওই জোরে ছিল তাই কি করেছিল ওই কথা ওই দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক বাস বলে বার হতে হবে বারোতে বললো চল এখানে চাবি আছে মার কাছে থাকবি হ্যাঁ ওখানে আনিয়ে ও বলছে চল কি হচ্ছে চলে যাচ্ছে ইয়ে থাকবে হাইড 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 নকবেন দেখাবো না চলো কোথায় নিয়ে এসছেন আমার বাড়িতে অসুবিধা নেই আপনারা ওই গাড়ি নিয়ে একটুখানি গেলে আমরা এদিকে দেখি তো চলো চলো তোমরা আগে পৌঁছো তোমরা পিট পিট পৌঁছেছি গাড়ি তো গেট ছাড়ো গেট ছাড়ো এই ওই ফোনটা নিয়ে আসো নিয়ে আসতে গেছে ও নোরা আমি তোমাকে চিনি গো তখন তো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না
তুমি সেই বোন তো আমার। তোমরাই কিন্তু আমাকে বদমাইশি করাও, আমি কিন্তু বদমাইশ নই। নিজে বদমাইশি করবো আর তোমাদের নামে দোষ দেবো। ওহো দিদি যা বললে কি ঠিকই বললে। ও পিঙ্কি দি ভালো আছি। সবসময় ভালো থাকি, মাঝে মধ্যে একটুখানি তারটা কেটে যায় আমার। হ্যাঁ কেন যাও? না না, এইসব ঝামেলা শুনে তার কেটে যায়। তারা বলছে এইসব ঝামেলা শুনে নাকি আমার তার কেটে যায়। শুক্লা চিনতে পারছো? হ্যাঁ শুক্লা চিনতে পারছি। শানি সীমাদি, মা দুর্গা, এই তো নূপুর দি, সুস্মিতা। একটা অনেক বড় কমেন্ট হয়েছে, পড়তে পারছি না কেন। সাবসিডি দিয়েছে, কেস ঠুকে দিলে, কেস তো ঠোকাই আছে। কেস ঠুকে দিলে মাইনে হাফ। হুম গভর্নমেন্ট হলে, সরকারি চাকরি হলে মাইনের হাফ কেটে নেবে। না না এমনি কাজ করে। কি করে কেস ঠুকে দিলে ও ইয়ে পাবে? আমরা তাহলে কি জন্য আছি? বউ করবে 2-3টে ভাব ভালোবাসা। যদি একজনের সাথে আমি কথা বলেছি তার জন্য আরো কনফার্ম হলাম, ওই ছেলেটির সাথে কথা বলেছি। ওই ছেলেটি আবার এর পক্ষে এখন যাকে ছেড়ে দিয়েছে 2-3 লাখ টাকা খরচা করিয়েছে তার। সেই ছেলেটা এসছে। সেটা বিদেশে থাকে। না গো দেবজানি। আওয়াজ হচ্ছিল। আচ্ছা আমি একটু তোমাদের এই বিষয়টা জানিয়ে নিই, তোমাদের তো জানিয়ে দিলাম। এই যে যে ছেলেটি ভিকটিম, তার পারিবারিক সমস্যা নিয়ে আজকে আমরা রানাঘাট এসেছি, বলে দিলাম রানাঘাট আছি। এবং কালকেও তোমাদের বলেছি আমি রানাঘাট যাবো কাজে। এই মেয়ের, এনার যিনি স্ত্রী, ইনি বিদেশে কাজ করেন। এনার যিনি স্ত্রী আছে, তো এনার স্ত্রী শুনলাম যে এনাকে ছেড়ে একটা প্রেমে 3 বছর ধরে সম্পর্কে জড়িয়েছিল। এবং ওই ছেলেটির সাথে আমার কথা হয়, ওই ছেলেটিও বাইরে থাকে। ওই ছেলেটিও আমাকে অনেক কিছু প্রমাণপত্র পাঠিয়েছিল। যে আর ছেলেটি যেটা বলেছিল অন লাইভেই বলেছিল যে আমি ভালোবেসে তাকে 2-3 লাখ টাকা খরচা করেছি। আমি চাই এই ছেলেটি ভালো ছেলে, মানে তার স্বামী, তার সন্তানটাকে সে যেন ফিরে পায়। ঠিক আছে, হয় ওই ছেলেটি বলছে, যিনি প্রেমিক তিনি বলছে হয় তার সন্তানটা আছে, ছেলেটি ভীষণ ভালো ছেলে, তো যেন তার সন্তানকে ফিরে পায়, আর নইলে এই বাড়িটা গলির মধ্যে ঢুকে না, গলির মধ্যে মনে হয়। হ্যাঁ সন্তান ফিরে পাক, নাহলে বউটি ঘর করুক। তো যাচ্ছি, এখন বিষয়টা জানি না। এখন আবার এখানে এসে শুনলাম যে বিয়ের সম্বন্ধ নাকি দেখেছে, এটা ওখানে ছেলেটি বলেছিল। আবার নাকি ওই ছেলেটিকে ছেড়ে দিয়ে একটা বিয়ের সম্বন্ধ দেখেছে, এবং যার সাথে বিয়ের সম্বন্ধ হয়েছে সেই ছেলেটি নাকি এখানে আসা যাওয়া করে। সেই ছেলেটির মনে হয় স্ত্রী আছে না মারা গেছে না ডিভোর্সে, আমি জানি না। সেই ছেলেটির যে সন্তান আছে সেই সন্তানটি নাকি এই বাড়িতেই থাকে। এখন সত্য উদ্ঘাটন করতে আমরা আজ রওনা দিয়েছিলাম রানাঘাটে। আমরা এখন এখানে এসে পৌঁছেছি। আপনারা সঙ্গে থাকুন, ক্যামেরাটা আমার দিকেই থাকবে এখন, কারণ আমি চাই না কারো ওই ফেস দেখা যাক। যদি তেমন সিনকেট তৈরি হয় বা কোনো রকমভাবে, সেটি তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। লাইভ ক্যামেরা আমি করতেও পারি, নাও করতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে এখানে, এটাই উনি বলেছেন। তো এখন যাচ্ছি যাতে সকলের সম্মান রক্ষা করে সকলের একটা ভালো কাজ করতে পারি, এটাই মঙ্গল করতে পারি। টোটাল কজন বর বউ সত্য উদ্ঘাটন করি, পরে বলবো। আমি সোশ্যাল ওয়ার্কার, তো না জেনে সত্য উদ্ঘাটন না করে যদি কোনো কথা শুনে বলে ফেলি তো সেখানে আমাদের ক্রাইম হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে পরে জেনে বলবো। চলো আসছি, আমার দিকে ক্যামেরা থাকবে, হ্যাঁ।
ওই ফোনটা না, পাওয়ার ব্যাংকটা নাও, ওই ফোনটাই নাও, চার্জ দাও। এই রানা ওইখানটায় গাড়িটা রাখবো, হ্যাঁ ডান দিকে ওখানটায়। এ নাও বাই, এ নাও কর্ড নাও। চিরঞ্জিত, এটাই মেমোরি খালি আছে, এটাই ইয়েটা করো। কালকে কিন্তু ভিডিও হয়েছে এটা তো। হ্যাঁ ঠিক আছে। ওটা ওটা করবে কিন্তু ওরম ওপেন করা যাবে না। হ্যাঁ না, এটা এটা দিয়ে করলেই হবে এখন। ঘুরিয়ে ঘুরিয়ে করবে সব দিকে, হ্যাঁ ভিডিও করলে, আর আমি লাইভটা শুধু আমার দিকেই থাকবে, তাহলে সবার অ্যাক্টিভিটিসটা থাকবে ওখানে। চলো কোন বাড়িটা, মেম্বার কোথায়, চলুন। শুনুন, আগে সবাই মিলে ঢুকে লাভ নেই, আগে আমরা যাই, তারপর তেমন ঠিক আছে, নাহলে বলবো সবাই মিলে চলে এসছে। আসো আসো, তুমি আসো, ওই দাদা আসুন, আসুন আপনি আসুন। আর কারোর সাথে কথা নেই, ওই কাছে যে দোতলা বাড়ি ছিল, তুমি কে ডাকো, বলো কথা বলবে, আমরা এখন দাঁড়াচ্ছি, যাও গিয়ে বলো তোমার সাথে কথা বলবো। এ আমাদের একজন যাও, যাও ওই 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 দুজন যাও, আর কেউ না, দাঁড়াই। বলে একটু বসতে চাই, যদি বলে না আমাদের আজকে বসবো না, তাহলে ডেট দিতে হবে। হুম? তাহলে আমি ঢুকি। আচ্ছা এটা মা, হ্যাঁ আমি একটু পরিচয় দিয়ে নিয়ে আগে কাকিমা। আমি একজন ক্ষুদ্র সমাজকর্মী, আমার নাম বাবলি মুখার্জি, কৃষ্ণনগর থেকে আসছি। উনি ওনার স্ত্রীকে ফেরানোর জন্য একটা আবেদন করেছিলেন, তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো, সত্য উদ্ঘাটন করতেই আমরা আসি। মানে এক পক্ষে শুনেছি আর এক পক্ষে শুনবো, উভয় পক্ষের কথাটা শুনে যেটাতে যেটা ভালো হয় দুই পক্ষে সেটাই করব, সেই বিষয়ে এসছি। যাবো? বোন আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। তোমার মাকে ডাকো আর ওনাদেরকে ওখানে থাকতে বলো বাইরে। বলুন না, আসো। বসুন কাকু। ঠিক আছে, বসুন না, না বসলে কথা হবে না, বসতে হবে, দাঁড়িয়ে থেকে বসো কথা হবে না, না, ওরা বসতে হবে না, এই ওরা আমার সহযোদ্ধা। এই তুমি বসো, তুমি বসো, সবাই বসবে, সবার জায়গা হবে নাকি? সবাই বসুন, চেয়ার দিচ্ছি, অসুবিধা নেই। এই ভাই বসো, ওখানে কি আছে দিদি, একটা ব্যাগ না কি আছে? বসো ভাই, বসুন, কাকিমা
বসুন বসুন। আর যারা এসছেন তারা কি বাইরে থাকে? হ্যাঁ, ডেকে নিয়ে খুব ভালো হয়, ওখানে থাক, বাইরে থাক। মেম্বার সাহেব আসছে? মেম্বার নমস্কার, বসুন বসুন। ঠিক আছে। পরিচয়টা করে দিতে হয় তো, আপনার জন্যই বসেছিলাম ওখানে, অপেক্ষা করছিলাম। তুমি বল। আচ্ছা বসুন। কি হয়েছে গো বোন, বলো তো তোমাদের সমস্যাটা। সমস্যাটা ওদিকে চারবার বলা হয়েছে। ওদিক থেকে শুনেছি। মেইন রিজনটা কি বলা হয়েছে, এখন কি করতে? বিষয়টা সেটা নয়, বিষয়টা একটা সন্তান আছে, একটা সন্তানের ভবিষ্যৎ তো শুধু বাবার দুটো খোরপোশের টাকা বা একটু টাকা নয়, বা মানে সন্তানের ভবিষ্যৎ বলতে আমরা বুঝি বাবা মা দুজনাই তার অ্যাসেট, তাই না? তো উনি আমার কাছে যেটা আবেদন করিয়েছে, যে এগুলো কিছু ফার্স্ট তোমার কথা জানিয়েছেন, কিছু ওনার কথা জানিয়েছেন, ওনার কি সমস্যা তোমার কি সমস্যা একটু মুখোমুখি শুনবো আজকে, কারণ একতরফা শুনেছি, তোমার তরফের থেকে শুনবো। আমার কাজ হলো সত্য উদ্ঘাটন করে নিরপেক্ষতার সাথে কারো হয়ে কোনো কথা বলা না, যার অন্যায় দেখবো তার সাথেই আমি বলবো, ঠিক আছে? ওনার দেখলো উনি আমাকে আবেদন করেছে বলে ওনার কোনো দোষ তুমি ধরো দড়িয়ে দিলে আমি কিছু বলবো না তা নয়, আমি ওনাকেও বলবো, এবং উনি যদি তোমাকে যদি বলে সেটা তুমি তুমি কোনো প্রমাণ, তোমাকেও বললাম, ঠিক আছে? বলার মধ্যে অবশ্যই শালীনতা থাকবে, এই নয় যে না বলার মধ্যে উদ্ধত থাকবে, শালীনতা অবশ্যই থাকবে। তো নিরপেক্ষতার সাথে সত্য উদ্ঘাটন করে যেটাতে তোমাদের দুই পক্ষেরই ভালো হয়, সেটার জন্যই আমাদের আসা। এটা তুমি বলো। উনি তোমাকে ফেরানোর জন্যই আবেদন করেছে, তোমাকে এবং তোমার সন্তানকে, মানে তোমাকে, তোমার সন্তান নয়, তোমাদের সন্তান। এবার ভুলভ্রান্তিতে এক হাতে তো তালি বাজে না, নিশ্চয়ই আছে ভুলভ্রান্তি, সেখানেই সেটুকুই শুনবো। অনেকবারই তোমরা বসেছো, শুনলাম, মিটিং হয়েছে, গেছো, আবার চলে এসেছো। তো একটা তো যে কোনো, তোমারও একটা লাইফ আছে, সন্তান লাইফ, তার লাইফ, বাবা মার বয়সও হচ্ছে, তাই না? প্রত্যেকেই চাই একটু শান্তি, তো সেটাই একটা মীমাংসা হোক যাতে সবার শান্তি হয়, আমরা নিতেই এসেছি। লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছিল, 2.5 বছর হবে, আমরা এই সামনের যে ঘরটা দেখলাম, আমার বাড়ির সামনের ঘরটা, সেখানে সকালবেলা ঢুকেছিল, ভোর 5টার সময়, বিদেশ ছিল, বিদেশ থেকে ঢুকেছিল। আচ্ছা, ভোর 5টা থেকে 6টার মধ্যে ঢুকে যায়। সারাদিন যেমন তেমন ভালোভাবে আমরা ওখানেই ছিলাম, ওই ঘরে ছিলাম। তো কত সালে কথা বলছো? 2021, আচ্ছা 21 বা 22, আচ্ছা 2.5 বছর হচ্ছে। তা দুপুর সকালবেলা ও ঢুকলো, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, বিকেলবেলা সব কিছু ঠিক ছিল, বাইরে বেরোলো, স্কুটি আমাদের মার ঘরে ছিল, ওখান থেকে বের করা হলো, সব কিছু ঠিক ছিল, ওকে ছিল। সন্ধ্যাবেলা কথা হলো, রাতে শোয়ানি, ওই ঘরে আমাদের বাথরুম অ্যাটাচ নেই, বাইরের আচ্ছা বাথরুম, আচ্ছা আর ওই বাথরুমটা কেউ ইউজও করে না, আপনি দেখতে পারেন, মানে ভাঙাচোরা, একদম অবস্থা খারাপ ওই বাথরুম। তাই এই যখন বাইরে ছিল তখন একে অনেকবার বলা হয়েছিল যে বাথরুমটা ঠিক করে দাও, আমরা রয়েছি, তাহলে রাতেও তুমি যখন আসবে আমাদের থাকা মানে সম্ভব সেখানে। ও বললো তোর মার বাড়ি, তোর মা ঠিক করবে। তখন লকডাউনের টাইম ছিল, আমাদের যেখানে আমরা ভাড়া বাড়িতে ছিলাম সেখানে অলরেডি 4 থেকে 5 মাসের ভাড়া আমাদের আটকে গেছিলো, কারণ ওর কাজ ছিল না, লকডাউন সেরকম কোনো কাজ ছিল না, মা টুকটাক দিত। আর সেখানেই তা যখন ভাড়া অতিরিক্ত ওখানে বেড়ে গেল, ও যখন যেদিন কাজে যাবে, যেদিন বেরিয়ে গেল, আমি তার পরের দিনই ওর সম্মতি নিয়ে, আমি নিজস্ব বা নিজের ইয়েতে আসিনি, ওর কথা শুনে ওর সাথে সম্মতি নিয়ে। এক মিনিট, তখন তুমি আর পাড়ার লোক আনার কোনো প্রয়োজন পড়ে না। পাড়ার লোক এসছে নাকি? যখন সমিতি থেকে লোক আসবে, শুধু সমিতি আসবে, ছেলে পক্ষের লোক আসবে, এটা লোক জানাজানিটা তো ঠিক নয়। ঠিক আছে, তাহলে মানা করে দাও, কোনো অসুবিধা নেই, তোমার রিলেটিভরা আছে না? সব আমার ঠিকই আছে। হ্যাঁ সেটা তো বলো, রিলেটিভ পাড়া প্রতিবেশী যখন আসে আমার না? বাড়িতে এসছো তখন তোমরা আত্মীয় যেভাবে এসছো, নিতে এসছো তো বাবা, সেইভাবে তোমরা লোক আনবে।
না, ওনাদের রিলেটিভ এসছে। আমারও তো অনেক রিলেটিভ আছে, হ্যাঁ অবশ্যই আবারও আসবো, কোনো আমাদের- অসুবিধা নেই। আমাদের আওয়াজটা দেওয়া উচিত ছিল, আমরা রিলেটিভ ডাকতাম। অবশ্যই না, আগে মেয়ের কাছে শুনি, তারপর যদি প্রয়োজন হয় তখন তো আজকে তো নিয়ে যাচ্ছি না, বা আজকে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না, আজকে শুধু শুনছি। ও, একটা যদি আপনি না চান কেউ আসবে না। যদি ন্যায্য কথায় আসো যে হ্যাঁ আমরা সবাই মিলে এসেছি কিছু হ্যাঁ। জানার জন্য, হ্যাঁ, জানার জন্য ছেলের বাড়ির লোক আর মেয়ের বাড়ির লোকই থাকবে, অবশ্যই দুনিয়ার রিলেটিভ আসবে না। দরকার নেই, অসুবিধা নেই, চলে যাবে অবশ্যই। হ্যাঁ বলুন বলুন, বাথরুমের ব্যাপারটা হচ্ছিল। দিয়ে সেখানে সন্ধ্যাবেলা ওকে বলা হলো যে আমরা এখানে শোবো না, মার ঘরে চলো। ও ক্লিয়ার কাট বলে দিল যে আমি ওই বাড়িতে ওই ঘরে যাবো না। আলাম আমিও বাচ্চা নিয়ে, বাচ্চা আমার খুব জোর 4 থেকে 5 বছর ছিল তখন, ওই ঘরে থাকা সম্ভব না। আমার মানসিক প্রবলেম হচ্ছিল তখন, যার জন্য রাতে আমায় উঠতেই হবে। আর ওই বাথরুম ইউজ হয় না, ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। ওকে পরিষ্কার করে আমি বলেছি যে ওই ঘরে শো, ওই ঘরে অসুবিধা হবে না। ও আমাকে ক্লিয়ার বললো যে আমি ওই ঘরে যাবো না। এই টুকরো মানে ছোট ছোট কথা নিয়ে আমার ছেলেকে আমি সেটা আমি ম্যাগি খাওয়াচ্ছিলাম সন্ধ্যাবেলা, টিভিটা অফ করে দিলাম। বললো যখন তুই আমার সাথে থাকবি না এই ঘরে, ও বললো আমি এখানে এই ঘরে আসবো না, ওই ঘরেই শোবো, তোর থাকার হয় থাক, না থাকার হয় থাকছি না। আমি বললাম আমার দ্বারা সম্ভব না ওই ঘরে থাকা, কারণ বাচ্চাটাকে কেন এই ঘরে না থাকার কারণ? এই ঘরে না থাকার কারণ ওর সাথে আমার মার বনে না, আচ্ছা, যার জন্য হয়তো আসবে না, বা যেটা ইগো আমি ওই ঘরে শোবো না সেটা ওই সমস্যা। ঘরটা কার? মায়েরই? হ্যাঁ ওটা মায়েরই। আচ্ছা, মানে এইখানে মা থাকেন বলে আসবে না। হ্যাঁ, আচ্ছা, তা ওকে বলা হলো, ও বললো তুই গেলে যা, আমি কোনো মতেই আমি ওই ঘরে যাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে সেটা তোমার ব্যাপার, আমি বাচ্চা নিয়ে ওই ঘরে থাকতে পারবো না। আমার সমস্যা রয়েছে, বাচ্চার সমস্যা রয়েছে। তুমি 10 বার আমি রাতেবেলা যদি উঠি তুমি উঠবা না, নিশ্চয়ই একটা স্বাভাবিক, হাঁপিয়ে এসছে, সারা ট্রাভেল করে এসছে, সে সকালবেলা এসে পড়ছে, ঘুমের কোনো গল্প নেই, রাতেই ঘুমাবে, তাকে ডাকলে কিন্তু সে উঠবে না। আমি সব চিন্তা করে আমি বললাম এই ঘরে এসে শো, বললো আমি শোবো না। এই টুকুরো কথা নিয়ে, এইটুকু জিনিস নিয়ে আমি যখন ম্যাগি খাওয়াচ্ছি ছেলেকে, আমায় বললো আমার ঘরে থাকতে হলে আমার মতো চলতে হবে, এই ঘরেই থাকতে হবে। দিয়ে ম্যাগিটা যখন আমি ওকে খাওয়াচ্ছি, ম্যাগির বাটিটা সরিয়ে নিয়ে টিভিটা অফ করে দিলাম। স্বাভাবিক মাথাটা গরম হবে ওখানে। আমি বললাম যে তোমার টিভি তাহলে তুমি রাখো, আমি ছেলে নিয়ে বারান্দায় এসে বসেছি, ও বাইরে দাঁড়িয়েছিল, আমি এখানে বসে টিভি চালিয়ে আমার ছেলেকে খাওয়াচ্ছি, ও খায় না নাইলে ওকে খাওয়াচ্ছি। আমায় বললো তুই এই ঘরে থাকবি কি থাকবি না। আমি বললাম রাতে ওই ঘরে থাকা সম্ভব না, তুমি এই ঘরে আসলে আসতে পারো, আমি ওই ঘরে থাকবো না। দিয়ে বললো আমি তাহলে থাকবো না এই ঘরে, আমি চলে গেলাম আমার বাড়ি, আমার বাড়ি আছে। আমি সেটা তোমার ব্যাপার, তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি, তুমি যদি না বোঝো সেটা তোমার ব্যাপার, তুমি কি করবা না করবা। তাও 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভ্যান ঠিক করে ওর যা যা জিনিস ছিল সেদিন নিয়ে, মানে মোটামুটি জিনিসও নিয়ে গেছে সেদিন, মানে ব্যাগ গুছিয়ে। রাতেই? হ্যাঁ, ঘরের জিনিসপত্রগুলো ঘরেই ছিল, সেটা নেক্সট দিন নিয়ে গেছে। কিন্তু যেদিন ও এসছে সকালে, সেদিনই সন্ধ্যাবেলা ওর ব্যাগ, যেটা ও বাইরে থেকে নিয়েছিল, সেই ব্যাগ যাবতীয় কিছু কিছু যদি জিনিস থাকে সেগুলো নিয়ে ও চলে গেছিল। সেদিন রাতে ও সন্ধ্যাবেলাতে ও চলে গেছিল, সেখানেই আমাদের কথা শেষ। তার সে চলে যাওয়ার পরে জিনিসপত্র নেক্সট টাইম যেদিন জিনিসপত্র নিয়ে গেছে, আমার কাপড় চোপড় আমায় দিয়ে গেছে, আমার কাপড় চোপড়, ছেলের কাগজপত্র যেটুকু দেওয়ার ও দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে তারপর থেকে আর কোনো কথা নেই ওর সাথে। ও বাইরে চলে যাওয়ার পরে আমায় ফোন করলো, ফোন করে বললো বাড়ি আসো। আমি বললাম বাড়ি আসবো কোথায়, ওখানে আমি ওর বাড়িতে যাবো না, পরিষ্কার কথা, আমি ওর বাড়িতে যাবো না। আমি আগেও বলেছি, এখনো বলবো, ওকে আমি বলেছিলাম আলাদা জায়গা কেন, আলাদা ঘর করো, আমি আলাদাভাবে থাকবো। কেননা এসছে কিনা জানি না, ইনার ছেলের বউ প্রভাতী, আমার বড় যা, আমাকে মেরেছিল, সেই কেসও রয়েছে, সেই কেসও পঞ্চায়েত জানে। আমি পালিয়ে পিসির বাড়ি গেছিলাম রাতেবেলা, ওটা একদম মিথ্যে কথা, ওর গায়ে মানিয়ে চিল্লাচিল্লি করেছে, একদম আমি মিথ্যে পিসির কথা। বাড়ি গেছিলাম, ওর গায়ে কেউ সেখানে হাত পিসিরা সবাই জানে, তুমি ছিলে না। আগে উনি বলেনি, তারপর নোট করো তো। ও ছিল না, লালু সেখানে ছিল না, ও ছিল বাইরে। সেখানেও ওই মারা নিয়ে আমি ওকে বলেছিলাম আমি ওই ঘরে যাবো না, তুমি যদি আলাদাভাবে ভাড়া বাড়ি নাও আমি ভাড়া বাড়িতে থাকবো, কিন্তু আমি ওই ঘরে যাবো না, সে তুমি ঘর বানাও আর যাই করো। আমায় বললো আর তুই যদি এই বাড়িতে থাকিস ওই বাড়িতে না যাস, তাহলে কিন্তু আমি তোকে দেখবো না, বা তোর ছেলেরও খরচাপাতি দেবো না। তারপরেও দেয়ও নি। তা সেই যে লাস্ট কথা, আমি বললাম যদি না দাও সেটা তোমার ব্যাপার, আমি ওই ঘরে যাবো না, সেটা তুমি মাথায় নিয়ে দাও। আমায় বললো ঠিক আছে। তারপর থেকে আর সেরকম কোনো কথাবার্তাও হয় না, ওই সেই দিনই লাস্ট কথা হয়েছে, তারপর খরচাপাতিও দেয় না, কিছু না, সেই থেকে আমি এখানে। এটা কত সালে কথা বললো? 2021। 2021? কোন মাস? এপ্রিল মে।
আচ্ছা, এপ্রিল মে। তারপর থেকে সব কিছু বন্ধ আছে, টোটালি যোগাযোগ খরচাপাতি সব কিছু। হুম। আচ্ছা, তারপরে কি তুমি কোনো কেস টেস করেছো? তার আগে করেছিলাম, তার আগে কেস করেও তারপরে ওর সাথে ছিলাম। তার আগে কেস করেছিলে, কি কেস করেছিলে? বধূ নির্যাতন। হ্যাঁ, আর তার আগে যখন ওর সাথে ছিলাম তখন আমি কেস টেস করেছি। কেস করার পরেও ও যখন এসে ক্ষমা চেয়েছে তারপরেও আমি ওর সাথে গিয়ে সংসার করেছি। আচ্ছা তারপরেও নিয়েছি, তারপরেও আমরা ভাড়া বাড়িতে ছিলাম, সংসার করেছি। আচ্ছা 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 1 থেকে 1.5 বছর মনে হয় আমি ছিলাম, তারপরে আবার চলে এসেছি। আচ্ছা। স্বাভাবিক একটা মেয়েতে এমনি নিয়ে আসবে না। হ্যাঁ, এবার বলো, তুমি বলো। যে কথাটা বললো, আমি ভোরবেলায় এসেছি, আমি দেখে গেলাম পার হবে 1 ঘন্টা পরে আমি গিয়ে রাস্তায় দাঁড়ালাম, তারপরে দাঁত হচ্ছে মানে যে আমি বাইরে দাঁড়িয়েছি, কোনো ইয়ে নেই। এমনকি আমাকে এটা বলছে তোকে এখানে কে আসতে বলেছে। আবার যে কথাটা বললো এই ঘরে আসতে বলেছে, বলছে না আমি আর আমার ছেলে এই ঘরে থাকবো, তুমি থাকলে ওই ঘরে থাকো, নাহলে থাকো না। আমি বললাম এক কাজ কর, রাত্রে হলে যত বড় উঠবে আমি উঠবো, না হলে তুমি যদি না থাকতে পারো তুমি ওই ঘরে যাও, ছেলেটা আমি তো এসেছি তোমাদের জন্য, এই ছেলেটা তাহলে আমার কাছে দাও, আমি থাকছি, আমি ওর বাবা, আমি দেখতে পারবো। আমি ওকে ছোটবেলাতেও আমি আমার কাছে রেখেছি, এই ঝামেলা করেছিল বলে। মানে কোনো ঝই নেই, ঝগড়া নেই, যখন খুশি তখন বাবার বাড়ি চলে আসে, ঘুরতে আসলো যাবে না। আমি এমন কি ওরা যে টাইমে আমি এই বাড়ি থেকে চলে যাই সন্ধ্যাবেলায় বলছে তোর এখানে থাকার ইচ্ছা নেই, নাহলে বেরিয়ে যায়। একটা আমারও তো নিজস্ব ঘর বাড়ি রয়েছে, তার সত্ত্বেও তো ফ্যামিলির জন্য আমি নিজের ফ্যামিলি থাকা সত্ত্বেও আমি নিজের ফ্যামিলিকে ত্যাগ করে সেই ইয়েটা আমি ধরেছিলাম, কোনো দোষ না থাকা। এবার যখন ওরকম করে আমি চলে যাই, কিচ্ছু নিয়ে যাইনি, সব কিছু যা নিয়েছিলাম আমার ছেলের জন্য যা নিয়েছিলাম সব দিয়ে গেছি, শুধু আমার নিজের কাপড় চোপড়। আমি বললাম আমি কি ক্লাবে থাকছি, কোনো ইয়ে নেই। আবার কি যেদিন জিনিস নিয়ে গেলাম কোনো ইয়ে নেই যে তুমি চলে যাওয়া কেন বা কিছু চলে গেল, আমি জিনিস নিয়ে চলে গেলাম, ফোন ব্লক করে দিল, ঠিক আছে। আমি কথা হয়ে তারপরে ব্লক হয়েছে। কোনো ইয়ে নেই, ঠিক আছে, ব্লক করে দিল। ব্লক খুলে কখন, যখন দরকার পড়ে কোনো, তখন ব্লক খুলে কোনো কিছু জিজ্ঞাসা করে নিল, আবার ব্লক, ঠিক আছে। এই যে বীজখানে আমাকে 4 মাস আগে আমাকে ফোন করেছে, বলছে আমি ডিভোর্স দিতে চাই। আমি বললাম ঠিক আছে তুমি ডিভোর্স দিতে চাচ্ছ, আমি তো সংসারের জন্য আমি বলেছি তোমাকে চলে আসতে, তার আগেও আমি বলেছি চলে আসতে। এবার আমাকে বলছে আমি ডিভোর্স দেবো। আমি বললাম ঠিক আছে তুমি যদি মনে করো এতে ভালো হয় তাহলে তুমি কি চাও সেটা বল। আমি এটা বললাম যে তুমি যদি মিল ছেলে ডিভোর্স দিতে চাও তাহলে আমি রাজি আছি, আমি কোনো কিছু দিতে পারবো না, নাহলে তোমার সংসার করো। হুম, আমি তো ডিভোর্স দিতে চাই না, সে কি বা জানায়? চাচ্ছি না। সে কি জানায়? হ্যাঁ, ওয়াইফ কি জানায়? ও বলছে যে আমি তাতেই রাজি আছি। তারপরে কেন বললো তুমি বাড়ি divorce দেবে আসো, কেন? আমি বলছি ডিভোর্স দিতে চাইছো কেন? সংসার হবে না তো। কেন? সংসার কতবার মানে কতবার যাবো আর আসবো কতবার। আর ও যে 4 মাসের গল্প বললো, 4 মাসের একটা গল্প বললে কি 4 মাস আমি ওকে বা যখন ও ঢুকেছে তখন আমি ওকে ফলো করিনি বা কিছু। যদি আমি ফলো নাই করতাম ও ঘরে ঢুকতো কি করে? আমি যদি গেটটা খুলে না দিতাম ও ঘরে আসতো কি করে? কথার কথা। ও যদি হয় আমরা ঘুমাচ্ছি সেখানে 4টে 4:30, হয়তো একবার ডেকে বাইরে বেরিয়ে গেছে, সেটা হয়তো আমরা শুনিনি। গরমকাল ফ্যান চলছে, হয়তো শুনিনি। এটা আমি আজকে শুনলাম যে 1 ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমি জানতাম না। আমি যখন আওয়াজ পেয়েছি আমি গেট খুলেছি, আমার গেট খুলে আমি ওই গেট খুলেছি, আমি বললাম ঘরে আসো, আমি যেমন যেটা আমার কর্তব্য আমি সেটা করে গেছি। মাঝখানে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি এই ঘরে থাকি, ও যে বললাম আমি 1 ঘন্টা আগে এসেছি, ও গেটের আওয়াজ পেয়ে ও ঘুমাচ্ছিল, কিন্তু ও ঘুমাচ্ছিল। আমি গেটের আওয়াজ পাবে বললাম দেখলাম আমি এসেছি, যেটা আমি জানিও আসবে, ও কিন্তু কিচ্ছু জানে না। ও যে বলছে আমি 1 ঘন্টা আগে এসেছি, তাহলে নিশ্চয়ই আমি গেটের আওয়াজটা পেতাম। আর আমার অ্যালার্ম দেওয়া ছিল ও আসবে বলে, আচ্ছা, আমি জানিও ঘুমিয়ে যাবে, সেখানে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি। আমি 3টার থেকে যাবো, কি করে বললো যে আমি 1 ঘন্টা আগে এসেছি? এটা পুরো ঢাকা মিথ্যা কথা। আর একটা যেটা যেটা বললো যে 4 মাস আগে আমি কল করেছিলাম ডিভোর্সের জন্য, তা 4 মাস আগে ওরা মায়েরা এসেছিল, তোমরা এসেছিলে, সে ডিভোর্স নাও নাই লিখিত দাও বলেছিল তো, নাকে জিজ্ঞাসা করো। আমরা এসেছিলাম পঞ্চায়েত ভোটের পরে এসেছি। আমি যখন ওরা ফোন করেছিলাম তখন ওরা এসেছিল তার কিছুদিন আগে। বারবারই বলেছে আমি ডিভোর্স দেব। হ্যাঁ, আমি যতবার এসেছি ততবার বলেছি। বলেছে অফিসে ওনারা বলেছে, এসেছিল, পঞ্চায়েত বলেছে, ততবারও বলেছে আমি ডিভোর্স দেব। ওনারা এসেছিল, আমায় বললো নাই ডিভোর্স দাও, নাই লিখিত দাও, যে আমার ছেলের জীবনে কোনো ইন্টারফেয়ার করবা না, বলেছিল যে লিখিত দাও।
ডিভোর্স দাও না লিখিত দাও বলেছিলে? আমি বললাম সংসার যদি করো তাহলে আমি ঘরবাড়ি করে মার যদি মেন ও আমাকে ওর মা গিয়ে বলেছিল আমাকে যে যে আমি ঘরবাড়ি সব করে গুছিয়ে নিয়েছি, তো এবার যদি ও ভাবে যে সংসার করবে তাহলে ভালোভাবে এসে সংসার করুন, আমি তো এই বাড়িতে নেই, আমার মা আছে, আমার মা গিয়ে নিয়ে আসবে। ওর মা এই কথাও আমায় বলেছে, লালু যদি পয়সা না দেয় আমি দায়িত্ব নেব। এই জন্যই আমি এসেছিলাম। আমি এটা বলতে এসেছিলাম যে একটা বাচ্চা আছে, যেহেতু তোর সংসারটা আগে যা হয়ে গেছে গেছে, অনেকের অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হয়, সেগুলো ভুলে গিয়ে আবার যাতে তোরা দুজনা নতুন এক হয়ে যাও, একদম বাচ্চা আছে। কথা বলেছিলাম। আরেকটা কথা বলি, এই যে আজকে সবাইকে নিয়ে এসছে, ও এসছে আমার বাড়ি আজকে আমায় নিতে এসছে সবাইকে নিয়ে। এই 2.5 বছরে ও এসছে, কিন্তু ছুটিতে এসছে, ঘুরে গেছে। ও আমার ঘরেও আসেনি, আমাকে নিতেও আসেনি। ও একা যদি আসতো কোনোদিনও হয়তো আমি ক্ষমা করে দিতাম, যদি ও আসতো। ও আসেনি কোনোদিনের জন্য। ক্ষমা করে দিতে বলতে ভুলটা উনি কি করেছে? ভুলটা উনিই করেছে না। কি ভুল ওইটাই তো। ও যখন চলে গেল তারপরে কোনো সম্পর্ক রাখলো না। যখন আমি এর বাড়িতে রয়েছি, আমার বাবা নেই, ওর কোনো দায়িত্ব জ্ঞান ছিল না যে আমার ছেলেটা কি খাচ্ছে, কি করে পড়তে যাচ্ছে, সেই জ্ঞানটা ছিল না ওর। আমায় দেখতিস না, ঠিক আছে, আমার মা, আমি যেমন করে হোক দোকান চালিয়ে হোক আমরা খেয়ে নিচ্ছি, আমাদের পেট আমরা চালিয়ে নিচ্ছি। ছেলেটা তো তোর। তাহলে আমি একটা কথা বলি, আমাকে কেন মানুষে তাহলে ফোন করে বলছে যে আমার এত টাকা খেয়ে বসে আছে, তার সাথে থাকছে, তার সাথে ইয়ে করছে, সে আমাকে ফোন করে বলছে এগুলো কেন? এটা আমাকেও আবার বলেছে। নিজের ফ্যামিলির লোক ধরছে, আবার তাকে বলছে যে বিয়ে করতে। আমি কাকে বলেছি বিয়ে করতে? তোমার মা বলেছে তাকে বিয়ে করতে, আর সেটা ধরেছিল চামি। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে যখন সংসারে ছিল তখন কি কিছু করেছে? তার আগেও আছে। তুই সংসারের কথাটা বল। এই যে 3 বছর তুই দেখিসনি, এর 3 মাঝখানে বছর না, আমি হিসাবে দেখিয়ে দেবো 1.5 2.5 বছর বছর হোক, 2 বছর হোক, 1 বছর হোক, তুই যে দেখিস 2.5 বছর। তুই যে দেখিসনি, এই কথা এই আরেকটা কথা বলি, তোমার কথাটাই আমি এখন আসি। তাহলে তুমি যতক্ষণ বলছো, তোমার কথা হচ্ছে যে পয়সা দেবে সে তার সাথে থাকবে, তুমি এর আগেও আমাকে বলেছো। আমি একদিন যখন চামিলির বিয়ে হয়নি, এর আগে কথা বলেছি, এর আগে আমি বলে দিচ্ছি, তাও আমি মনে করে দিচ্ছি ভালো করে। এর আগে যখন চামিলি ঘরে একা থাকতো, এও ঢুকতো, আমি একদিন বলেছি বলে কি বলছে, যে বলছে তাকে বলবি খেতে পড়তে দেয় কিনা। ও আচ্ছা ম্যাডাম 1 মিনিট। এই মেয়ে আর ওর একটা বান্ধবী বাইরে দাঁড়িয়ে ছোট প্যান্ট পরে কেউ টচ মারছে, সে ওকে বলেছে এই ব্যাপার, রাস্তা দিয়ে যাচ্ছে টচ মারছে, সে মাতাল। তাও আমি বলছি এখানকার ছেলে, আমি দোকান থেকে এসেছি, আমি দোকান চালাই, আমি দোকান থেকে এসেছি, আমার তোর অধিকার কি হয়েছে আমার মেয়েকে টচ মারার? সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তুই টচটা কেন মারলি? তোর ঘরে মা বোন নেই, তার সঙ্গে আমার হয়েছে, সে ওকে বলেছে, ও আমাকে বলছে। আমি তখন বললাম তোর বলা উচিত যে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে তাদের সাথে, সেটা আমি ওকে কি ভুল কিছু বলেছি? তোর বলা উচিত ছিল না তার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে? ও তো কোনো নোংরামি করছে না, একটা ছেলে একটা সিয়ানা মেয়ে বা একটা বউ বাড়িতে থাকলে সিয়ানা ছেলেরা কি কারণে ঢুকবে? ঘন্টার পর ঘন্টা ওর মা আসার আগে বার হয়ে যাচ্ছে। এটা থেকে কি বোঝা তুমি আর ও বলছে ও কেন আসবে, এ কেন আসবে? তোমার তোমার কথা বলা উচিত, আমার ফ্রেন্ড ছিল, ওরা স্বামী স্ত্রী ছিল যারা এসেছিল। আমার কথা কেন মাঝখানে আসছে? এখানে আমার জন্য আসা হয়েছে নাকি? আপনার কথা তো বলছি না আমি। তো আমার কথাই তো বলছে। ওটা উনি একটা উদাহরণ দিচ্ছেন, উনি বলছেন যে অল্প বয়সী মেয়েরা, মানে উদাহরণ দিচ্ছে। না সেখানে কিন্তু আরেকটা কথা বলেছে যে ওর মা এগুলোকে সাপোর্ট করে। হ্যাঁ, ওর মা এগুলোকে মা না থাকাকালীন তখন আছে, মা আসার আগে, মা ঢোকার আগে চলে যায়, এটা উনি বলছেন। তারপরে হ্যাঁ, এখনো সেই জিনিসগুলো চলছে। ওর এখন মনের ভেতরে সবথেকে বড় কথা আছে প্রচুর পরিমাণে সন্দেহ, প্রচুর দেখুন পরিমাণে সন্দেহ জায়গাটা একটুখানি বলি এখানে, কিছু মাইন্ড করবেন না, কারণ আমরা নিরপেক্ষতার সাথে বলবো, ওনারটা হলেও বলবো, আপনাদেরটা হলেও বলবো। সন্দেহটা তখনই দানা বাঁধে, এই সন্দেহটা অ্যাকচুয়ালি সন্দেহটা একটা রোগ, এটা আমি বলছি। সন্দেহ করা উচিত নয়, সন্দেহের জন্য সংসার ভেঙে যায়। যদি কারো সন্দেহ বাতিক রোগ থাকে,
কিন্তু ওনার কাছ থেকে যতটুকু শুনেছি সেটা যদি ক্লিয়ার কাট করব, যে সন্দেহটা কিন্তু উনি প্রমাণ করছেন, যে ওনার যে সন্দেহটা, সেই সন্দেহটা ওনার কাছে প্রমাণ হয়েছে। তার জন্য উনি ওটা কিন্তু সন্দেহবাতিক রোগ নয়। এক একজন আছে সন্দেহবাতিক রোগের জন্য কিন্তু বাড়িতে অত্যাচার করে, সে স্বামী হোক বা স্ত্রী হোক। ঠিক ওনার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। ওনার ক্ষেত্রে হলো কি, উনি যখন প্রমাণ পেয়েছে, ওনার সাথে যখন কেউ কন্ট্যাক্ট করেছে, তখন কিন্তু উনি বলছেন, তার মানে কিন্তু এটা সন্দেহ না, উনি শিওরটি না নিয়ে কিন্তু কথা বলছে না। উনি শিওর যে আমার স্ত্রী অন্যের সাথে কোনো সম্পর্কতে জড়িয়ে গেছে। তুই এখনকার কথা কেন বলছিস? বাজারে গেলে যে গালাগালিগুলো দেখতো বাচ্চার জন্য, যেগুলো বাজারে ঘুরে থাক, বাজার ঘুরে থাক। এখন তো 3 বছর দাঁড়াও। 2.5 বছরও দেখেনি। এর মাঝখানে অনেক কিছুই হতে পারে, তার বাচ্চাকে খাওয়ানোর জন্য সে অনেক কিছু করতে পারে। অ্যাকচুয়ালি না, এটা আপনি মা, এটা আমি মানতে পারলাম না, সরি। এক সেকেন্ড, না 1 মিনিট একটু কথাটা বলতে দেবেন। 1 মিনিট দিদি, আপনি যে কথাটা বললেন যে সে মা হয়ে সন্তানকে খাওয়ানোর জন্য অনেক কিছু করতে পারে। দেখুন, সন্তানকে খাওয়ানোর জন্য আমি কোনো পরপুরুষের বা কোনো ছেলের হাত ধরে তার কাছ থেকে অর্থ নিয়ে তা আমি কিন্তু আমার সন্তান মানুষ করতে, তার থেকে আমার মনে হয় একটা কোনো কাজ করে আমার যোগ্যতা অনুযায়ী কাজ করেছে, ওতে সম্মান আছে। কিন্তু আপনি যে কথাটা বলেন এটাই মানতে পারলাম না, কারণ আপনি যে কথাটা বলেন যে মা সন্তানকে মানুষ করার জন্য যে কোনো কাজ করতেই পারে, করতেই পারে। না, এটা আপনার হয়তো রুলসে নেই, কিন্তু একটা মা রুলস এর মধ্যে না, এটা সমাজ। ভাববেন তখন বুঝতে পারবেন। দেখুন, মা বলে আমি খারাপ পথে চলে যাব? খারাপ পথে যাবো কেন? কাজ করবো। এই ছেলেটির সাথে সম্পর্কের কথা বলছি তো এখন আমি। আপনি যখন এই উদাহরণটা দিলাম, যখন উনি প্রমাণ আছে বলছে, তখন আপনি ঠিক ওই সময় যদি কথাটা বললেন যে একটা মা, একটা ভিডিও করবে নাকি? কোনো লাইট জ্বলছে ইয়েতে, ভিডিও হবে না। পাওয়ার ব্যাংকটা বন্ধ করো না, আমাকে দাও, দাবাও লাইভ আছে, ভিডিও করলে তো হবে না। পাওয়ার ব্যাংক দাও। শুনুন, আমার কথা হলো কি, এই জায়গাটা দিদি আপনার ভুল, এই কথা থ্রোয়িংটা কিছু মাইন্ড করবেন না। কারণ অনেক মারা, আগে 12টা বছর কাজ করছি, অনেক মেয়েদের এবং ছেলেদের নিয়েই তো কাজ করি। অনেক মায়েরা আছে সন্তানের জন্য হয়তো এমন নিচে নামছে না যে আমাকে অন্য প্রেমিক বা কাউকে অবলম্বন করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি সহযোগিতা চাইবো 5 জনের কাছে, সেরকম করেও মানুষ হচ্ছে, আমরাও সহযোগিতা করি। তো সেক্ষেত্রেটা এটা ভুল হয়ে গেছে, বাই মিস্টেক, ঠিক আছে, ওকে, চলুন বাই। একটা জিনিস, বলছি শুনুন, ও এই চিন্তা ভাবনা থাকলে কিন্তু মেয়ে মিসগাইড হয়ে যাবে। দেখুন না আর একটা জিনিস, দোকানে গেছে, না, উনি কি বলছে শুনি। divorce হয়নি, হ্যাঁ, তার জন্যে ওটাই আমি ওনাকে বললাম। তুই যেটা বসে আছিস সে কি তার মেয়ে এসে এখানে থাকছে। না, উনি আমার সাথে কথা বলেছে, ওই ছেলেটিও, বলুক না, ও তো অনেক কিছু বলতে পারে, উনি প্রমাণও দিয়েছে। অনেক কিছু বলতে পারে। রুটি যখন করতো, দোকানে রুটি বিক্রি করতো, হ্যাঁ, তখন সেই ছেলেটা যাতায়াত ছিল। তখন আমি অসুস্থ ছিলাম, আমার রুটি হয়েছিল, আমি বাড়িতে ছিলাম। তার থ্রু তো হয়তো বন্ধুত্ব হতে পারে, তার থ্রু তো হয়তো হয়েছে। বন্ধুত্ব হোক, বন্ধু মানে কিন্তু ভালো, বন্ধু সম্পর্কে আমি খারাপ বলবো না, কারণ সমাজে একটা বন্ধু থাকা প্রয়োজন আছে। বন্ধু মানে সুখ দুঃখের কথা শেয়ার করা আর বিশ্বাসের জায়গাটাকে অর্জন করা, তাই তো? বন্ধু মানে কিন্তু আমরা বন্ধু সম্পর্কটাকে কিন্তু খারাপ হিসেবে দেখবো না। বন্ধু যে এসে থাকতেই পারে, কিন্তু আমার কোনো বন্ধুত্বটা যেন ডিপ রিলেশনে না চলে যায়, সেই বন্ধুত্বটা খারাপ, যেটা হয়েছে। যেটা হয়েছে হয়তো হয়ে গেছে, ও ডিপ রিলেশনে চলে গেছে। দেখুন, হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে, সব আছে। আপনি মা এত সুন্দর করে ক্যাজুয়াল যেটা নিতে পারছেন, স্বামী বা তার পরিবার নিতে পারবে না। আজকে আপনার ঘরের মেয়ে হলেও, আপনার মেয়ে বলে আপনি এটা করছেন, কিন্তু আর 5 জন শুনলে সমাজ এটা মেনে নেবে না। এই কথাটা যদি সবার সামনে হয়, কি করতে এসেছেন সেটা? দেখুন, মনের যে ময়লাগুলো জমেছে, সেই ময়লা তো সবার আগে পরিষ্কার করতে হয়। ময়লা পরিষ্কার করে তবেই তো একটা পথ দেখা যায়। আগে মনের ময়লা পরিষ্কার হয়ে যাক। আমি এইটুকু বলছি, যেহেতু আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমি কিন্তু কিছু এসে বলিনি। আপনি ওর থেকে শুনে এসেছেন তো? আমি তাই তো বোনের কাছ থেকে শুনবো। ওর সঙ্গে যে বোনের কথাটা শোনার পরে বোনকে চার ভাগের এক ভাগ শুনে, আমি কি বলছি, বোনকে প্রশ্ন করেছি বোন ডিভোর্স দেবে কেন, এইটা আমি জিজ্ঞাসা করেছি। তো বললো যে এই ব্যাপারে বৃত্তান্ত, সেখান থেকে ওখান থেকে কথা উঠে এলো, আবার আপনি বললেন তাই আমি কথা বললাম, এইটুকু ব্যাস। চার ভাগের এক ভাগ শুনেছেন। হ্যাঁ, দেখুন, একটা মানুষ 3 বার 4 বার বসছে, আর কত কথা বলবে? ওদের পুরো গল্পই আপনি শুনেছেন, যেহেতু যার ওদের থেকে হয়ে এসেছে, পুরোটা বলেছে কি বলেনি সেটা আমি কি করে জানবো? দেখুন, এর থেকেও পুরো শোনা দরকার। আমি শুনবো বলেই কিন্তু আমার কোনো টাইমের কোনো ব্যাপার নেই যে আমি এই টাইমে চলে যাবো। তুমি বলো বোন, মা বলছেন খুলে বলতে, বলো বা ডিভোর্সের কথা যেটা বলতে পারেন, বলো বলতে পারেন। বলো। ডিভোর্সের কথা যদি আপনি জিজ্ঞেস করেন যে ডিভোর্স কেন বা কিছু, অতিরিক্ত সন্দেহ করেন, অতিরিক্ত
আজকে যে ঘটনাটা বলছি, সন্দেহটা তো সেটা 2-2.5 বছরে হয়েছে। 2-2.5 বছরে না, তার আগে তার আগের থেকে মারধরও খেয়েছি। তাই কোনোদিন গায়ে হাত করিনি, যার কোনোদিন সাথে গায়ে হাত সম্পর্ক করিনি। ছিল আমার চোখের সামনে, আমার চোখের সামনে। কোনোদিন মারিনি। প্লিজ সত্যি কথা বলবে, যার সাথে সম্পর্ক প্লিজ সে সত্যি মেরে কথাটা অজ্ঞান বলবে। করে দিয়েছে। হ্যাঁ? এই ঘরে যার সাথে সম্পর্ক রেখেছে সে মেরে অজ্ঞান করে দিয়েছে। আচ্ছা দাঁড়া, এই যে পাশের বাড়ি আমার ছেলে পড়তে যায়, পাশের বাড়ি আমার ছেলে যখন পড়তে যায়, ছেলে নেওয়ার জন্য এসেছিল। আমি বলেছিলাম সোমবার দিন আর আজকে ছেলে ছাড়া যাবে না, ফ্ল্যাটের দিক তারপরে যাবে। ও এখান থেকে ডাইরেক্ট চলে গেল ওদের বাড়ি। আমি যখন দেখলাম যে আমার ছেলে একটা বছর নষ্ট হবে, তখন আমিও গেছিলাম। আমি যখন আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছি, ও গলা ধরে পুরো দেয়ালের সাথে সাটিয়ে দিয়েছে আমায়। সেখানে আমার ছেলে কাকে, আমার ছেলে আসলে হয়তো আমার ছেলেও বলবে এই জিনিসটা ওর একদম মাথায় গিতে গেছে। ও সব সময় এই কথাটাই বলে। সেটাও মিথ্যা কথা হয়তো হতে পারে আপনাদের কাছে। আমি তো বলছি না মিথ্যে, হ্যাঁ। প্রমাণ পেলে আমি কোনো মিথ্যে বলবো না, প্রমাণ না পেলে মিথ্যে বলবো। মার ওখানে আমি খেয়েছি অতিরিক্ত, মানে আমি এমন পরিমাণে ঠেসে ধরেছে আমার শ্বাস নিঃশ্বাস আটকে যাওয়ার মতো। সেখানে আমার এই যে যেখানে মিস তার বাবা মা এসেছিল, ওকে বললো যে তুমি বাইরে বেরিয়ে যাও। এটা কবে বলো? এটাও আমার ছেলে 4-5 বছর বল, মানে সালটা বলতে বলছি, আনুমানিক। কারেন্ট সাল তো আমার একদম আনুমানিক। বাবা মারা গেছিল কি? বাবা মারা গেছে সব ওই 2020-21। 21-এ তো তোমার গন্ডগোল চলছে। হ্যাঁ, ওই তার আগের থেকে আমার 2015-তে বিয়ে হয়েছে। 20-তে তো লকডাউন ছিল। ও বাড়িতেই ছিল, লকডাউনেও বাড়িতেই ছিল। 2000 তার আগের ঘটনা, এটা যেটা আমি বললাম সেটা তার আগের ঘটনা। বাচ্চা তখন তো লকডাউনে বাইরে বেরোতো না, ওর জন্যই বলছি। লকডাউনে পড়তে যেত, লকডাউনে পড়তে যেত। আচ্ছা আচ্ছা। তার আগে লকডাউনের আগের ঘটনা এটা। আমি এই বাড়িতেই ছিলাম, বাচ্চা এখানে নিয়ে এসেছিলাম, না, এটা বাচ্চা ঠিক নেওয়ার জন্য বলছো? আমাকে মেরেছিল। বাচ্চাটা নিতে গিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, আর কিছু না। আমি ছিলাম সামনে হ্যাঁ, তুমি তো এমন ছিলে, কি সবাই মারধর জানে। করেছিল এটা না। হ্যাঁ, বলো। এখানেও আমার মনে আছে বাবু তখন ছোট কোলে ছিল, আমি বুকে দুধ মদ খেয়ে খাওয়াচ্ছিলাম। এসেছিলাম, মনে নেই? একটু জিজ্ঞেস হ্যাঁ, করো, আমি- মনে নেই? চুলে মুঠি ঘুষে ধরেছিলাম, মনে কাকে? নেই? কাকে? এই যে কাকে সব- মানে? আমাকে? কাউকে আমি গায়ে হাত দিইনি কাউকে। মিথ্যে না, মিথ্যে আমি বলে আমি মনে কোনো বলতে জানি না। পারবো, আমি দেখেছি। তোমরা সব পারো, আমি জানি আমি তোমরা সব পারো। এখন যেগুলো করছো তোমরা সব পারো। মনে নেই, ও নেশা করেছিল। মানে 1 বছর, সবাই আপুরা তখন চুলের মুঠিটা ধরে আমি রান্না করছি, আমি হ্যাঁ সবাই দেখেছে, তাহলে ওরা সবাই ছিল, ওদের সামনে আমার ক্ষমতা, আমি ওর মেয়েকে গায়ে হাত দিই। মেরেছে এইখানটায়, ও তখন আমাকে এখন ফিরে আসছে, ওর মাকে আচ্ছা, যদি বা এটা করে থাকে, এটা উনি অন্যায় করেছেন প্রথমত, তারপরেও কি সংসার করেছে? আচ্ছা। ছেলে বড় তোমার মনে হয়ে গেছে, এখন তো পয়সা দিয়ে ইয়ে করে দেখালো। তাহলে আমি বলছি, সংসার যখন লাস্ট করেছে, আমি আগে পুরনো কাসন্দি ঘাটছি না কি দিদি, আমার কথা হলো কি, তার এত কিছু হয়ে যাওয়ার পর তো সংসার হয়েছে, সংসার যে হলো না যেখান থেকে, সেখান থেকে আমি শুরু করি। মানে আগে তো আপনারা বসেছেন, জেনেছেন, এগুলো পুরনো কাসন্দি ঘাটাঘাটি হয়েছে, ঠিক আছে। তো আমি চাইছি যে এই যে সংসারটা হওয়ার যে ভাঙার আগে 6 মাস থেকে বলুন, বুঝেছো বোন? যেটা সংসার ভাঙার এই যে এইবার পুনরায় যে বারবার ঘর করেছো, সেটা বলছি না, যে লাস্ট যে বেরিয়ে এলে সেই 6 মাসের ঘটনাটা, মানে বেরোনোর 6 মাস আগে থেকে কি ঘটনা ঘটছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেন তোমাদের মতের অমিল, কেন তোমরা সংসার করতে চাইছো না, কেন তুমি ডিভোর্স দিতে চাইছো। একটা সন্তানের কথা, তুমি তো মা, আমার থেকেও বেশি ভাবে, আমি থার্ড পার্সন, আমার থেকেও তোমার তোমার সন্তানের, আমি এখানে দুটো বড় বড় কথা বলে চলে যাব, কিন্তু বাচ্চা তো মানুষ তোমাকেই করতে হবে, বাচ্চার ভবিষ্যৎ তোমাকে দেখতে হবে, বাচ্চা মানুষের মতো মানুষ গড়তে গেলে তোমাকেই পরিশ্রম করতে হবে, আমি তো করব না। অতএব এই যে বাচ্চা মানুষ করতে গেলে, বাচ্চার ভবিষ্যৎ গড়তে গেলে, বাচ্চাটাকে সমাজে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, এই তোর বাবা কোথায়, এটাও কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে অনেকটাই বেদনাদায়ক, তাই না? খুব প্যাথেটিক। ও জানেই না ওর বাবাকে, হ্যাঁ, ও জানেই না, ও এখন দেখলেও মুখ ঘুরিয়ে নেবে। কারণ 2-2.5 বছর আপনারা দাঁড়ান, আমার কথাটা কমপ্লিট করতে দেন, আমাকে বলতে দেন, দাঁড়ান। এসব সব 2-2.5 বছর আমি দাঁড়ান নাই, ম্যাডাম ফাঁসি বললাম যে উনি বলুক কোনো 30% না আসতো, ভালো ছিল। এটা কে 3%? ওটা না 30% আমি বাইরে দাঁড়ান, আমি চুপ করুন, আমি বলতে দিন। উনি জেঠি, 3% হয় না জেঠি, আমি 3%, উনি 3%, এই 3জন আমরা 3%। আপনার মেয়েও এসেছে, মেয়ে না জানি না, মেয়েই তো হবে, উনিও 3% না। কেন? কারণ উনি আপনার মেয়ে, এটা দিদি বা বোন হবে, 3% না। আমি ওই বাচ্চাটিকে চিনি না, যেই হোক। ওটা ওর মতনই আমার জামাই ওটা।
হ্যাঁ জামাই, তাহলে আমি কিন্তু কেউ 30%, আমি তো কাউকে বলছি না এখান থেকে সরে যেতে, তাই না? তো আমার কথা হলো কি, আমি শুধু 30%, আমরা তিনজন। আপনি এদের যে ফ্যামিলি মানে যে কটাকে নিয়ে এসেছেন এদের বাদ দিয়ে পাড়ার কাউকে জিজ্ঞেস করে দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। পাড়ায় আমি যাচ্ছি, যাবো। উনি আমাকে পাড়ায় যেতে বলেছিলেন, এনারা যেতে বলেছিলেন, আমি যাইনি, পাড়ায় কাউকে জিজ্ঞেস কারণ আমার পাড়ায় যাওয়ার প্রয়োজন নেই। আমি জানতে এসেছি, উনি বলেছেন। তবে উনি আগে যাচাই করেন। দাঁড়ান, উনি এবং ওনার ফ্যামিলি থেকে পাড়াতে যাওয়ার জন্য বলেছেন আমাকে, আমি যাইনি। আমি যাব, এই যে শুনলাম আমি যাব, কারণ আমার যাওয়ার প্রয়োজন নেই। কেন? কারণ আমি তো এনার, এ হলো মেন কান্ডারি বোন, এরা দুজন মিয়া বিবি রাজি কে আকারে কাজী। ও যদি জোর করে, আমি জোর করে সংসার করাতে আসিনি। আমার কথা হলো কি, যেটা হবে দুই পক্ষই যেন ভালো থাকেন, আমার কাজটা এটা। আমি কারো হয়ে দালালি করতে তো আসিনি যে না ওনার হয়ে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে তোমাদের অপমান করতে এসে এখান থেকে অপমানটা হয়ে গেল, আমি বেরিয়ে চলে গেলাম, তা নয়। সবার সম্মান সবার থাক, তোমরা কি করে ভালো থাকবে, সন্তানটা কি করে ভালো থাকবে, বাবা মা কি করে ভালো থাকবে, সেটাই। তুমি যেমন মেয়ে, তোমার মায়ের যেমন সন্তান, উনিও ছিলেন মায়ের সন্তান, কি দিদি? তো আমার কথা হলো ভালো কি করে থাকতে হবে তোমাদের, তার জন্য আমাদেরকেই মনের নোংরাগুলো পরিষ্কার করা। তুমি 6 মাস আগে থেকে বলো, কেন লাস্ট 6 মাস আগে থেকে তোমার সংসারটা হলো না? বারবার তো ফিরে গেছো, কেন হচ্ছে না, কিসের জন্য? ওকে তো বারবারই বলা হচ্ছে, বারবারই সুযোগ দেওয়া হচ্ছিল, ও তো সন্দেহ করছিল, মারধর করছিল, আমি আসছিলাম, আমি যাচ্ছিলাম, এমন করে করে তো গেল। আমি কেসও যার জন্য ওর নামে করেছিলাম, তবুও আমি ওর বাড়িতে গেছিলাম, সবকিছু ঠিক ছিল। লকডাউনের টাইমে ওকে চেষ্টা করে যে পাশে ভাড়া বাড়িতে জিনিস আমি নিয়ে বাড়িতেই ছিলাম না, আমার নামে কেস হচ্ছে। এটা একটা ব্যাপার। কতদিন বাইরে আমার বড় ছেলে তোমার আমার নামে কেস হচ্ছে, আমি জানতে পারলাম যে আমার নামে কেস করেছে। এই কেসের মূল্য নেই, ওই খালি জামিন নিয়ে নেবে, আর কিছু হবে না, এই চলবে। আমি ওর ঘরে যখন গেছিলাম, উনি গিয়ে তালা মেরে দিত, ঝগড়া যে হতো, আমার ছেলে তালা মারতে বলেছে, তোমার ঘরে ঢুকতে দেবো না। এটা উনি করলে এটা অন্যায় করেছে। আমার বাবা যখন মরে গেল, কি করবে জিনিস দাঁড়াও, নিয়ে আমার শুধু কথা চলে শুনে আসবে। জিনিস চলে নিয়ে আসবে, আসছি, চলে আমার আসবে জিনিস জন্য। না, আমি তোমার জিনিস নিচ্ছি, আমি তো আমার জিনিস নিয়ে আসছি। আবার যখন তোমার যাচ্ছি, আমি আমার ইচ্ছা জিনিস মতো নিয়ে যাচ্ছি। একটা সংসারে তুমি ওর সাথে বলে নেই, পাওয়া নেই। তাহলে আপনার তোমাকে যখন বলা হতো যে আমার সংসার থাকতে ছিলে, তুমি থাকতে, তুমি বলে অ্যাডজাস্টমেন্ট করে আমার গরম লাগে, আমি থাকতে পারবো না তোমাদের সাথে। বলুনি, ওই বাচ্চাকে তো আমি ছোট থেকে মানুষ করেছি, তোমাকে আসতে বলা হয়েছে, তুমি থাকো, থেকেছিলে? তোমাকে তুমি ওই ঘরে ছিলে না ছোটবেলায় ওই ওখানে আমাদের ছিলে? থেকেছিলে? ছোটবেলায় যখন বড় ঘরে ছিলে না, যখন বড় ঘরে ছিলে না, তোমার মা নিয়ে আসলো বলে এখানে শ্বশুর করে আমরা এখানে নিয়ে আসলাম ঘরে। ওই ঘর থেকে বার করলো, পরে এই ঘরে নিয়ে আসলো। ওই তখন ওই ঘর আবার নিয়ে জিনিস আসলো। নিয়ে আসো, জিনিস দিদি একটা জিনিস তো কথা আমার বলি, সংসারে প্রথমে জিনিস। আমরা থাকতাম একই ফ্যামিলিতে ওই বড় ঘরে, হুম। ওখানে থাকবেন না, আমি সেপারেট থাকবো। আমি ওখানে তাহলে ওই থাকবেন ঘরে না, থাকতে তোমাদের পারবে? ভাই ভাই ঝগড়া না, না। হয়েছিল, দিয়ে আলাদা হয়েছিলে। আমি বললাম যে সেপারেট থাকতে পারবে? অবশ্যই পারবে, কেন সমস্যা নেই। আচ্ছা, সবাই সত্যটা তুলে ধরবে, আমি তো বিষয়টা না বুঝলে বুঝবো না, সবাই সত্যিটা বলবে, কেউ মিথ্যের আশ্রয় নিও না প্লিজ। সবাইকে বলছি, দুই পক্ষকেই বলছি, সবাই সত্যের আশ্রয় নাও। সত্যের আশ্রয় নেওয়ার পর দেখো, অবশ্যই উপরওয়ালা বলে কিছু আছে, ঠিক আছে। সত্যের আশ্রয় নেবে, কেউ মিথ্যে বলবে না। নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বড় করতে হবে, কোনো পক্ষই কেউ এটা মনে করবেন না যে আমাকে, আমিও নিজেও করি না, আপনারাও করবেন না, ঠিক আছে? প্লিজ সত্যিটা বলুন। ওনাকে বলে দে ব্যাস। আমি এত আমি যে সত্যি কথা বলছি সেগুলো বলছি মিথ্যা কথা, তাহলে এরকম পরিস্থিতি তো তুমি কি চাও তাহলে বলো, মা যেটা বলছেন? আমি সংসার করতেই চাই না, কেননা ও যদি আমার মতের সাথে মত মিলাতো যে হ্যাঁ এই জিনিসগুলো আমার ভুল হয়ে গেছে, কোনটা কোনটা দেখো, এরপরে যেটা আমি বললাম, আমি কি বলি, তুমি যদি ফিরে যেতে চাও, হ্যাঁ আমি তোমাকে বলি বোন, দেখো এটা তো আজকে জীবনটা তো এখানেই শেষ নয়, তোমার যথেষ্ট অল্প বয়স, তারও অল্প বয়স, তো বাবা মা সারা জীবন থাকে না, ঠিক না? তুমি যদি ফিরে যেতে চাও, তোমার কি কি খারাপ লাগছে তার তুমি আমাকে বলতে পারো, আমি সেগুলোকে, যেতেই চাই না, হ্যাঁ কারণ ওর ঠিক হবে না। আপনি এসেছেন, তার আগে অনেক মানুষ এসেছে যে ঠিক করার জন্য, আমি গেছি, আমি একবার না, আমি দুবার না, হয়তো 5 থেকে 6 বার গেছি। ওনাকে ঠিক করার জন্য গেছে? ওনাকে ঠিক করার জন্য কে যাবে? তুমি যে আমি বলছো, সংসার করতে গেছি। তুমি গেছো, কিন্তু তুমি বলছো যে ওনাকে অনেকে বুঝিয়েছে, হ্যাঁ অবশ্যই অনেকে এ বুঝিয়েছে, কি বুঝিয়েছিল সেই বোঝানোটা এই শুনে? সংসার করার কথাই বুঝিয়েছে। উনি তো সংসার করতে চাইছে। সবসময় চাই, ও ডিভোর্স চাই না তো, ও সবসময় সংসার করতে চায়। ওর ব্যবহার এমন যে তোমাকে বেরিয়ে আসতে হবে। না, বাপের বাড়িতে কারোরই থাকাটা উচিত নয় না, অবশ্যই কারো থাকা উচিত না, আমি এমনি এমনি আসি না। মেয়েদের অবশ্যই, সেটা আমি কি বলছি, এখন তো বাড়িঘর দেখলাম হয়েছে, তোমার একটা নতুন বাড়ি হয়েছে, সে করেছে সমস্ত কিছু করে, তোমার একটা সন্তান আছে, তো তুমি, ও তো বাইরে বাইরে কাজ করে, আসে যখন ছুটিতে, সবকিছু ছেড়ে ওইটুকু দিলাম, দিনটা সবকিছু ভালো থাকো। ছেড়ে দিলাম। যে এই যে 2-2.5 বছর এসেছিল, দুবার এসেছে কমসে কম, বছরে বছরে ছুটিতে 2বার এসেছে ধরে দিলাম। নভেম্বর মাসে যখন এসেছিল, ফার্স্ট টাইম যখন এসেছিল নভেম্বর মাসে, আমরা কবরস্থান পরিষ্কার করছি, তো এর
ভাসুর না দেওয়ার হবে, ছোট 18 থেকে 19 বছর বয়স। ও মদ খেয়েছিল কবরস্থানে আমার কাছে এসে বললো এটাকে, মানে আমরা আমার বাবার কবর পরিষ্কার করছি, আমার পাশে বসেছিল বাচ্চাটা, আমায় বললো এটাকে দিয়ে, যে আমি বললাম যে তোকে জানতে হবে না, কারণ তোর সাথে আমার সম্পর্ক নেই। পরে আমি বললাম যে ওটা আমার ভাই হয়। সেখান থেকে ওদের গালাগালি চালু হলো। ফ্যামিলি ছিল, ভাইও ছিল, সবাই ছিল। ওখানে গালাগালি করতে করতে কবরস্থানে প্রত্যেকটা মানুষ এত খিস্তি দিয়েছে, ও প্রত্যেকটা মানুষ দেখছে জবাকে খিস্তি দিচ্ছে। কেন? ওই ছেলেটা আমার পাশে বসেছিল বলে। সেখানে হলো, তুই সেখানে আমার কাছে আসতে পারতিস, কেমন আছো না আছো জিজ্ঞাসা করতে পারতিস, ছেলেটার খোঁজ খবর নিতে পারতিস। যখন 2-3 বার ঘুরে আসলি, তুই আমার বাড়িতে এসে এই যে আজকে লোক নিয়ে এসেছিস নিয়ে যাওয়ার জন্য, তুই একা আসতে পারতিস, তোর কোনোদিনও তো আসিসনি। যখন ছেলেটার সাথে রাস্তায় দেখা হয় তখন ছেলেটাকে আটকাতে পারতি। রাস্তা তো আমি তোকে মারবো না, রাস্তায় ধরে তো তোর চুলের মুঠি ফুসবো না আমি। তুই সেখানে ছেলেটাকে নিতে পারতিস। তুই ছেলের সাথে কোনো রকম ভাবে কোনো কন্ট্যাক্টই রাখিসনি, কোনো রকম কোনো কন্ট্যাক্ট রাখিসনি। বলা হলে আমি বলবো। বলো বলো বলো। ওই যে কবরস্থানের বিষয়, কোনো নেশাবান আরো 10টা ছেলে আছে, আমি এক্ষুনি ডাকলে এক্ষুনি চলে আসে, আচ্ছা আচ্ছা যাদের সাথে ছিল, আচ্ছা ঠিক আছে। আর তার আগে থাকতে যার যে প্রমাণ দিয়েছে তার সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমি জিজ্ঞাসা করেছি ওটা কে। আচ্ছা। তুমি বিট্টুদের জিজ্ঞাসা করতে পারলে না ওটা কে হয়? আরে বিট্টুদের কেন জিজ্ঞাসা করবো? আমি আমার ওয়াইফকে কেন জিজ্ঞাসা করছি? আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছিলাম তখন। তুমি ওদের সাথেই তো ছিলে, ও তো চেনে আমার ভাই হয়। ও মিথ্যা বলে কেস কোনো রকম কিছু করতে পারবে, ও জানা বলছে ম্যাডাম সব মিথ্যা বলছে। ঠিক আছে, না, তোমরা দাঁড়াও না, যুক্তি দাঁড়াও দাও। না, ঠিক আছে, দাঁড়াও না, দাঁড়াও না। এই যে স্বামী নাম হচ্ছে এক বছরের মধ্যে বিয়ে করে রঙ্গলীলা করছে, কখনো কারুর সাথে কখনো কারুর সাথে, হ্যাঁ, তো সেগুলো মা করছে কি সেটা দেখ। মুখ সামলে, মা করছে মুখ কি সামলে। সেটার জন্য এসেছিস সেটা বল। আমার মেয়েটা নিয়ে আসবি না, তাহলে তাহলে কি ফোন করে করে দেবো। বলতো? হ্যাঁ, ফোন বলো। করে দেবো। একটা ভদ্রমহিলা এ এসেছিস, ও ললিতা, কথা বল। ওইসব তুলবা না, তুমি তুই নিজে যে দিয়ে নামে যাও। এসেছিস আমার সেটা ভাইয়ের নামে কিছু আমার লিখে ঠিক দাও। আছে, তাহলে চুপচাপ, আমি যখন কথা হ্যাঁ, বলছি, তাহলে আমি তোমায় অ্যানসার দিচ্ছি, মানে হ্যাঁ। ওই ছেলেটা তুমি তুই বিট্টুর ছিলিস সাথে না ছিলে। ওখানে, তুই ছিলিস আমি না। ছিলাম, আমি আবুধাবি ছিলাম। যেখানেই ছিলিস, হ্যাঁ। আমি তো ছিলাম তুমি ওখানে। বিট্টুর সাথেই ছিলে আমি প্রথমে। জিজ্ঞাসা করেছি, হ্যাঁ, ও আবার আমাকে নিরিন্দে মারতে আসছে, আমি জিজ্ঞাসা করছি কেন জানি না, তুমি যদি আমি কাজ করছিলাম। ও তো নিয়ে এই থাকা আছে। তুমি চুপ করো না, তুমি চুপ করো না, আমরা এই, ছিলে না। এই, দাঁড়াও। তুমি যদি কোনো পারো ও বলতে পারবে। তুমি যদি ভালো মতো ওকে জিজ্ঞেস করতে ওটা কে, ও বলে দিত। আমি জিজ্ঞাসা করেছি প্রথমে, আমি জিজ্ঞাসা করলাম এটা কে হবে? থাকবে না। আচ্ছা ঠিক আছে, ওটা তো হলো। স্পটে ছিলাম না আমি। তারপরে আমি যতবার এসেছি আমাকে এই বাড়িতে ঢুকতে বারণ করা হয়েছিল, এই জন্য আমি ঢুকিনি। আমি ফোন করে বা SMS তুমি কি করে চাইছো আমি- বলো, ও যদি যেতে চাই যেতে পারে। বলো তুমি কি চাইছো? কেন হয়েছিল? তুই যদি হ্যাঁ? আমাকে নোংরা আমি ভাষা চাই না। বলিস, ও যদি নোংরা ভাষা বলে তাহলে বলো না আমার মেয়েটা আসতে। তাহলে বাচ্চাটা, বাচ্চাটা আমার কাছে আছে, আমার কাছেই থাকবে, মানুষ করছে যেমন করবো। তাহলে বাবা তো দেখার অধিকারও তো আছে। বাবার দেখার কোথা থেকে অধিকার থাকলো? বাবা যদি না দেখে তাকে, তাহলে বাবার আর বাবা দেখার দেখবে। অধিকার তো বাবা চলে আসছে। দেখবে, দেখেনি কদিন মনোমালিন্যতে, বাবা দেখবে। 2-2.5 বছর। আরেকটা কথা বলি। বাচ্চা দেখারও অধিকার থাকবে, বাচ্চাকেও আমরা বাবা বিদেশে দেখবে। থাকি, ফোনগুলো ব্লক করে দেবে, তা আমরা কি উড়ে উড়ে এসে কন্টাক্ট করব? ওটাই, ওনাকে তো এসে তো কন্টাক্ট করা। বাড়ি এসে কেন কন্টাক্ট করবে? একটা পুরুষ মানুষ না, একটা কথা বলি, একটা পুরুষ মানুষ বাইরে থেকে বাচ্চাকে পাচ্ছে না, অন্যায় কথা বললে তো হবে না। একটা পুরুষ মানুষ বছরে একবার আসছে, এই বোনের কথা শুনেই বুঝলাম। তাহলে বছরে যখন একটা আসছে, তাহলে আমি ধরলাম 10 মাসও তো সে এখানে থাকছে ডিউটিতে। তা 10 মাস আমার বাচ্চার সাথে কোনো রিলেশন থাকবে না, আমি বাড়ি এসে এই বাচ্চার জন্য মায়া দেখাবো, চকলেট নিয়ে যাবো? একবার চকলেট পাঠিয়েছিল, দেখার কথা। আমাকে তাহলে বাইরে থেকে ভিডিও কলে কেন দেখতে পারবে না? বাপ হিসেবে একটা বাচ্চার একটা বাপ হিসাবে অবশ্যই টান থাকবে বলে তো 10 মাস, তাহলে সেই টানটা কোথায় যাচ্ছে? সে তো দেখতে পাচ্ছে না। বলে মনে লাভই নেই। বাচ্চা এসে বাচ্চাও যাবে না, বাচ্চাও বলবে আমি থাকবো না। আমার কথাটা বুঝেছো? সবকিছুই কিন্তু একটা বাচ্চাকে ছোট বাচ্চা, তার মাথাতে আমরা যেটা ঢুকাবো সেটাই ঢুকবে। আমি যদি বলি যে এটা তোর বাবা নেই, তাহলে সে জানবে বাবা নেই। ও তো তাই বলে, দাঁড়ান, সে যেমন, ও তো তাই বলে। তোমাদের কথা অনুযায়ী বলছি বোন, অন্যায্য কথা তো বললে হবে না। একটা বাবা, তার যেমন ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আছে, তেমন ঠিক তেমন বাচ্চার দেখারও অধিকার, তার রাইট আছে। তাহলে তো সে আগেই বারণ করে দিয়েছে যখন আমি আরে তুমি কি করে জানলে কল করিনি? সে তো বলছে ব্লক করা থাকে। আমি যাওয়ার পরে ওকে ব্লক করেছি। যখন আমার সাথে কথা হয়েছে আমি বললাম যে তুমি দেখবা কি দেখবা না, ও
ও আমায় পরিষ্কার বলে দিল, তুই যতদিন ওই বাড়িতে থাকবি না আমি তোকে দেখবো না আমি তোর ছেলেকে দেখবো। দেখবো বলতে কি ভিডিও কলে না এমনি তোমার কলের কথা না, পয়সা? না পয়সা কলের করি কথা, না। না পয়সা করির কথা, এরা সব কি কিছু। করে, মানে কোনো কিছু হলে আগে ফোনটা ব্লক করে দেবে, ঠিক আছে, যখন দরকার পড়বে তখন খুলবে। আর ওই টাইমে আমি বাড়িতে যাওয়ার কথা বলেছি, দিয়ে আমি পরিষ্কার জিজ্ঞেস করলাম তুমি বাড়ি যাবে না যাবে, বললো ঘরটা হয়ে গেলে আমি চলে যাবো। আমি বললাম ঘরটা তো হাওয়াই হবে না, নিজের ঘর, আমার একা, আমি যেরকম একা থাকি এখনও থাকি, তা সেখানে তুমি না গেলে ঘরটা তৈরিটা করবে, মা বাবা তৈরি করবে না, সেটা তোমার ঘর, তোমাকে ডেকে নিতে হবে। বললো ঘরটা হয়ে গেলে আমি এখান থেকে ফোনে ফোনে দেখবো, মানে এই বাড়ির থেকে ফোনে ফোনে সব কিছু দেখবে, ওখানে যাবে না, ঘর রেডি হয়ে গেলে তবে যাবে। বললো তোমাকে তো জায়গায় যেতে হবে, তুমি যদি স্পটে না যাও তুমি কি করে কাজটা করবে, ঠিক আছে। আমি যাওয়ার 1 মাসের খরচা দেওয়া ছিল, আমি এটা বলেছিলাম বাড়ি চলে যেতে, বললে আমি সংসার করবো না, আমি ইয়ে করবো। তখন আমি কি বললাম যে তাহলে আমি যে পয়সা তাহলে আমি দেবো না, এখন তুমি যখন সংসারে ফিরবে আমি তখন পয়সা দেবো। এবার কি করলো, ব্লক করে দিল। আমি যখন বাড়ি আসলাম দেখতে পেলো যে বাড়িতে যখন রাস্তায় ঘোরাঘুরি করে তখন ব্লকটা খুললো, ঠিক আছে। আমি কি তখন আসবো না, আমাকে বার করে দিয়েছিস, আমার সাথে ব্যবহারটা 11 মাস কন্ট্যাক্ট নেই, সেটা আমার কাছে প্রমাণ রয়েছে। যেটা মেসেজগুলো আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো আমার বয়ফ্রেন্ডকে পাঠানো হয়েছে, সেগুলো আমার বয়ফ্রেন্ড আমাদের পাঠিয়েছে, আচ্ছা ঠিক আছে। তা আমি যতবার এসেছি ততবার বলেছি, আমি যখনই চলে যাব তার আগে বলে গেছি যে বাড়ি চলে আসে, যাবে না। আবার কি যেই আমি চলে গেলাম আবার ব্লক চালু। তো তোমার তো বোন দেখো, তোমার তো তার সাথে ডিভোর্স হয়ে যায়নি, মনের দূরত্ব বেড়েছে, ডিভোর্স হয়নি। তোমার একটা সন্তান আছে, সেই সন্তানটা তার ঔরসে। তো সেখানে দাঁড়িয়ে থেকে তুমি যখন তোমাদের স্বামী স্ত্রীর কোনো কথা হচ্ছে, বা তোমার জীবনে যে তৃতীয় ব্যক্তি যে এলো, ঠিক আছে, এবং তাকে যখন সবকিছু শেয়ার করছো, সেও বলছে আমার সাথে এরকম রিলেশন, আমার এত টাকা খরচা হয়েছে, আমি স্বইচ্ছাতে তার জন্য 3 লাখ টাকা খরচা হয়েছে তার, আমার কাছে আমি কল করেছে ওপেন, আমি যখন অফিসে বসি আমার ফেসবুক লাইভে আছে, উনি কল করেছে। এবং শুধু তাই না, আমার সাথে তার কথাও হয়েছে। হ্যাঁ, সে একটা কথা তার মাঝখানে বলেছে যে দিদি আমি স্বইচ্ছায় খরচা করেছি, টাকাটা মেন ফ্যাক্ট নয়। আমি চাইছি ছেলেটি ভালো, সেটি তার সন্তান কেন দেখতে পারে। সে আমাকে ঘর করলো কি করলো না, বা আমার সাথে কি করলো, বা আমার সাথে কি হয়েছে, আমি সেই সব প্রসঙ্গে কিছু বলছি না। এই ছেলেটি ভালো, সে না তার সন্তানটাকে দেখতে পারে, তার ব্যবস্থা করবেন। কারণ আমিও একটা পুরুষ মানুষ, আমি ঠকে গেছি না কি হয়েছে বা আমি কত টাকা খরচা করেছি সে বিষয়ে আপনাকে কোনো ইয়ে করছি না। আমাকে ডাইরেক্ট এই কথাটাই বলেছে। সে তার কথা সে কি বলেছে আমি জানি না। আসলে দেখো বোন, তুমি তো অন্যায় করেছো, তোমার স্বামী বাইরে আছে, সে খাটছে, কাদের জন্য খাটছে? তোমার জন্য খাটছে, তোমাদের জন্য খাটছে। তাহলে বাড়িটা করলো কি করে? তাহলে বাড়িটা করার সময় তো ওহো, বাড়িটা করার সময় তো তোমাকে উনি বলেছেন যে তুমি বাড়িতে গিয়ে দেখো মিস্ত্রি লাগাচ্ছে। বাচ্চাটা কিভাবে কি করলো সেটার খোঁজ আপনি করছেন না তো? হ্যাঁ, 2.5 বছর 3 মাসের যোগ কি করলো বাচ্চা? ওটা আমি ওনাকে প্রশ্ন করেছি, আপনি যে বলছেন আমি এই প্রশ্ন করেছি ওনাকে, জিজ্ঞেস করুন। আমার অফিসে যখন গেছিল আমি বলছি তাহলে চলছে কি করে? বাচ্চা দাবি করছে যে আমি বাচ্চা দেখবো, দাবি বলতে কি, বাচ্চাকে কেড়ে নেওয়া নয়। বাচ্চা দেখবো, তাই তো? হ্যাঁ, তাহলে যখন ও একদম কোনো কিছুই নেবে না, ডিভোর্স করবে। সেটা তো ওনার ফল্ট আছে, তার জন্য উনি নিতে পারবে না। হ্যাঁ, না কিসের ফল আছে? কেন? কিসের ফল আছে? আমরা প্রমাণ ও যদি দেব। দেখতো, ও যদি আমাকে দেখতো, ও যদি আমাকে চালাতো, ও যদি বাচ্চাটাকে চালাতো, যদি উনি কোনো রকম ভাবে কাউকে বিয়ে করে থাকে বা কারোর সাথে সম্পর্ক করে থাকে, সেক্ষেত্রেও আপনারা বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। কিন্তু একটা স্বামী স্ত্রী ডিভোর্স হয়নি, মনের দেখুন অশান্তি হয়, প্রত্যেকের সংসারে অশান্তি হয়। অশান্তি নেই এমন কোনো সংসার নেই। কোটিপতির ঘরেও অশান্তি আছে, রাস্তায় যারা বস্তিতে থাকে তাদের ঘরেও অশান্তি আছে। কেউ মানিয়ে নেয়, কেউ মানিয়ে নেয় না, কেউ রাস্তায় নিয়ে আসে সমস্যাটা, কেউ বা নিজেদের মধ্যে মিটিয়ে নেয়, তাই তো দিদি? আমার কথা হলো কি, তাই বলে আমি একটা পুরুষের হাত ধরে নেবো না, বা আমি একজন মহিলার হাত ধরে নেবো না। আমার বউ থাকতো, আমি একটা মহিলার হাত ধরে নিলাম, আমার বউ বাচ্চা চিন্তা করলাম না। আর আমার স্বামী থাকতে আমি একজনের পরপুরুষের হাত ধরে নিলাম, তাকে অবলম্বন তৈরি করলাম, তারপর তাকেও আবার ছেড়ে দিলাম, সেও আবার চিট হলো, সে আবার তার সাথে প্যাক্ট হয়ে গেল, সে প্যাক্ট হয়ে আবার তাকে সহযোগিতা করছে, এটা কিন্তু ঠিক নয়। এটা সমাজে কেউ মেনে নেবে না, এই কজনের মধ্যেই কেউ মেনে নেবে না।
কারণ আমরা প্রত্যেকেই মানুষ, আমরা প্রত্যেকেই সমাজে চলি, সমাজে বসবাস করি, বাস্তব অভিজ্ঞতা থেকেই সবকিছু বলছি, এবং বাস্তবে কেউই মানতে পারবে না। লয়ের ভাষায় তুমি যত প্রমাণ দিতে পারবে তবে তুমি ন্যায় পাবে। তাই তো জেলে থাকতো, 498 করলে তো জেলে থাকতো, ও জেল হওয়া দরকার ছিল। নিশ্চয়ই কেমন কোনো লেখার মধ্যে কোনো প্রমাণ নেই, তাই ও জেল নিয়ে জামিন নিয়ে বেরিয়ে এসছে। কি হচ্ছে, কেসটা চলছে। যে যে বয়ানগুলো লেখা হয়েছিল সেই বয়ানের অনুযায়ী তো তোমার তো জেল হয়ে যাওয়ার কথা, নিশ্চয়ই প্রুফ হয়নি, তার জন্য ও আজকে যে বাড়ির বাইরে তখন ওকে বলা হয়েছিল যে ওর যে উকিল সে বলেছিল তুমি কি ওর সঙ্গে সংসার করে আরেকটা চান্স দিয়ে দেখো। হ্যাঁ, ঠিকই বলেছিল। তখন আমি ওকে বলেছিলাম যে দেখ হতেই পারে অশান্তি, আরেকবার চান্স দে। ওর যে উকিল সে মারা গেছে, ওই যে কি ওর না মারা গেছে, যাই হোক। দিয়ে ওরা ওই ইয়েটা করলো, ও জামিন টামিন কিছু না, ওর কোনো কেস কোনো থানা পুলিশ ওকে ধরেছে এরকম কোনো ব্যাপার না। ধরবে না, বধূ নির্যাতন কেসে ধরে না দিদি। না এই যে বলছে না যে জামিন হয়েছে, জামিনে কোনো কি জামিন হয়নি? গেছিল হাজিরা দিতে, জিজ্ঞেস করে আরে বধূ নির্যাতন কেস করবে, জামিন হবে না? আমি 12 বছর কাজ করছি, আমাকে জিজ্ঞাসা করুন। একটা কেস করলেন আপনারা, তাহলে জিডি তো করেননি, জেনারেল ডায়েরি। শুনুন, জিডি করলে, দাঁড়ান 1 মিনিট থামবেন, দাঁড়ান, জিডি করলে জেনারেল ডায়েরি, মানে যখন আমার ধরুন আপনি বললেন যে আমার প্রাণের আশঙ্কা চেয়ে আমাকে ডিস্টার্ব করছে, আচ্ছা ওইটা এফআইআর করেছেন, কোর্টে চলে গেছে, জামিন ওনাকে নিতেই হবে। উনি যতজন ওর নামে কেস করেছেন প্রত্যেকে জামিন নিতে হয়েছে। যাই ওটা আমি বুঝতে ভুল করেছি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন তো? তাহলে একটা কেস হলো। আমার কথা হলো, আমার স্বামী এখানে নেই, আমার স্বামী আছে বিদেশে, আমি একটা বধূ নির্যাতন কেস করে দিলাম, তাই না? কেস যখন তখন, এখন আপনিও বেরিয়ে আমার নামে কেস করতে পারেন যে আমার বাড়িতে ঢুকে এরকম ভাঙচুর করেছে, এটা করেছে, ওটা করেছে, আমার ছিনতাই করে নিয়েছে, ব্যাস। আপনিও করতে পারেন, আমিও এখন গিয়ে করতে পারি যে আমরা গিয়েছিলাম, আমার দরজা বন্ধ করে মারধর করেছে। সবই প্রমাণ থাকা দরকার তার জন্য। তো প্রমাণ না রাখতে পারলে না আপনি নাই পাবেন, না আমি নাই পাবো। খালি কি ইগোর লড়াই চলবে, আপনিও কোর্টে যাবেন, আমিও আপনাকে চোটাবো, আপনিও আমাকে চোটাবেন, এর বাইরে তো কিছু হবে না। ঠিক এই ব্যাপারটাও তাই, এই ছোটাছুটিই হচ্ছে। আপনি এবার নিশ্চিন্তে বসে আছে, কারণ তাদেরও উকিল তো তাদের বলবে না এই কেসের ম্যাটারটা কত দূর যাবে, কি হবে, কি রায় হতে পারে, তাদের উকিলও জানাচ্ছেন। আর আপনারা হয়তো যে বললেন আপনারা জানি না, হয়তো আপনারা না জেনে হয়তো উকিলবাবু উকিলবাবু কিন্তু ভালো বুদ্ধি দিয়েছে। যিনি মারা গেছেন, ঠিক আছে, উনি হয়তো নেই, শুনতে পাচ্ছেন না, কিন্তু উনি ভালো বুদ্ধি দিয়েছিলেন সংসার করা। যেসব উকিলবাবুরা সংসারের দিকে বলে করতে, আমি বলবো সেসব উকিলবাবু সত্যিই জেনুইন ভালো লোক। আর কিছু মানুষ আছে কি বলুন তো, ওই যে স্বামী বিদেশে, এখানে বধূ নির্যাতন কেস হয়ে গেল, আমি করব, আমার ইগো, আমি করব, আমার স্বামীকে ফাঁসাবো, আমার স্বামীর সাথে ঘর করব না, কিন্তু আমার ওই ইগো, ওই স্বামীর সাথে ঘর করব না, আমার দোষ রাখতে গিয়ে বা এটা করতে গিয়ে স্বামীকে ফাঁসানোর জন্য সব 14 গোষ্ঠীকে জুড়ি, কি হলো? কিছু কি হবে? মেডিকেল রিপোর্ট লাগে, অনেক কিছু লাগে কেস করতে গেলে, অনেক কিছুর প্রয়োজন আছে। তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। বাচ্চার জন্য আপনি বলেন যে আপনি তো জিজ্ঞেস করেনি, আমি জিজ্ঞাসা করেছি ওনাকে অফিসে, আপনাদের সামনে অত দেখ নাই জিজ্ঞাসাটা করিনি যে বাচ্চাটার কি করে চলছে, আমিও তাকে জিজ্ঞাসা করেছি কতদিন পর্যন্ত সে লাস্ট টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, ঠিক আছে? তো এই মতো পরিস্থিতিতে কি করা যায় বলো? সন্তানের জন্য সে অবশ্যই করবে, সন্তানের দেখার তো অধিকার আছে। বাবা মানেই তো শুধু বোঝা বয়ে বেড়ানো নয়, বাবা মানে তো একটা সংসার বা তাদের ফ্যামিলি বলে কিছু থাকবে নাকি? আচ্ছা, বউ নাই পছন্দ করলো না, বউ অন্য কারোর সাথে সম্পর্ক, বউ অন্য কাউকে বিয়ে করে, বউ ফিউচার বউ বুঝে নিচ্ছে। তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, আমি তোমাকে জোর করতে পারবো না যে বোন না তুমি আমি তোমাকে বোঝাতে পারি যে বোন এটা না করে একবার সংসারটা করে দেখো। তো তুমি যদি কাউকে ভালোবাসো, সেখানে আমি কেড়ে নিয়ে এসে তার ঘরে ঢুকাতে পারবো না। এটা সোশ্যাল ওয়ার্কারের কাজ নয়। আজকে নিয়ে এসে দেবো, কালকে ছেলেটা বিপদে পড়বে, কালকে আবার তুমি চলে যাবে, লাভটা কি হলো? লোক দেখ নাই কিছু কাজ হলো, আমি লোক দেখ নাই কাজ করবো না, আমাকে ফিউচার চিন্তা করতে হবে। তুমি যদি বলো দিদি আমি সংসার করতে চাই, সবাই তো একবার সুযোগ দিচ্ছে, আপনি যদি একবার নেন, আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আপনি করে দেখিয়ে দেন, আমাকে বলো কি কি ব্যাপার, আমি করতে পারবো। যদি বলো না দিদি আমি একদমই সংসার করতে চাই না, মন থেকে উঠে গেছে, মন থেকে উঠে গেলে ভাই মনে কি করবো বলো, জোড়া লাগাতে পারবো? তাহলে সন্তানটার জন্য কি এবার, নাহলে আমার নেক্সট পদক্ষেপে এগোবো। আর বাবা মানে এই নয়, সে তোমার বাবাও ক্ষেত্রে বলি, আর তিনি নেই হয়তো, যখন শুনলাম বাবা মারা গেছেন, আজ হয়তো তিনি নেই, কিন্তু বাবা যখন একটা রোজগার করছে, বাবা যখন সংসার চালাচ্ছে, বাবা যখন
ঠিক আছে মায়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেল বা মায়ের সাথে সংসার হলো না, মনোমালিন্য, দূরে থাকলো, সেপারেট, কিন্তু তারপরেও তো সন্তানের প্রতি তার পুরুষ মানুষের দায়বদ্ধতা সংবিধানটা নিতে হচ্ছে না, সংবিধান অনুযায়ী তাকে তো নিতে হচ্ছে যে না আমার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব নিতে হবে। তা কেন সন্তানকে তারা দেখতে পারবে না? স্ত্রীর পছন্দ না তার বরকে, সন্তানের কেন পছন্দ না? আর একটা কথা যেটা বলি, তুমি যে বললে যে আমার বাবাকে চেনে না, সে বাবা বলেই জানে না, পরিচয়টা দেওয়ার দরকার তোমার, শিক্ষাটা আসে মায়ের কোল থেকে। কি করে দেবো কেন পরিচয়টা কি করে দেবো? সে দেখছে ছোট থেকে। হুম ও যদি, আমি বললাম না বারবার, যখন ও ছুটিতে আসতো, ঠিক আছে কথা না বলুক, দেখে যদি দূর থেকে একটু হাসে, বাচ্চাদের সাথে খেলে কিন্তু মানুষ। শুনলাম তো ঠাকমা বলতো তো বাড়িতে এমনি যেত, টাটা দিতে যেত। এবার বাচ্চা কি খায় আরে, না, পঞ্চায়েত এই যে সাথে করে মিঠুদা নিয়ে রয়েছে, এসেছিল। মিঠুদা জানে আমরা আমার বাড়ি বলেছিলাম থাকলে যে বাচ্চাটাকে যেই ছেলে তোরা আসতো যাই না, করিস, বাচ্চাটাকে কষ্ট দিস না। দুধ খাওয়া বাচ্চাটাকে অবস্থায় আমাদের কাছে আসো, তোর কাছেও দুধ আসো। খাওয়া অবস্থায় আমাকে বলেছে তোর ছেলে নিয়ে যা, আমি নিয়ে গেছিলাম। আমি কোনো দিনের লাস্টে জন্য বলিনি কান্নাকাটি ছেলে নিয়ে করছে যা। ছেলে দিয়ে কোনো যা। দিনের ওই জন্য ছেলে নিয়ে আমার যা। কাছে ছাড়া আপনারা কি বলছেন? এগুলো কি ঠিক? কে ঠিক বলছে কে ভুল বলছে? আপনারা তো ভালো জানেন। মিঠু আসুক যে না, দুধ হ্যাঁ, এত জিজ্ঞেস সব করো। জানি না আমি। এই 4 মাস আগে ঘটনাটা জানি, আমাকে মাসিক এইরকম বলেছিল যে ও সংসার করতে চাইছে। হ্যাঁ ও চাইছে, আমাকেও চায় বলেছে। ছেলে কাঁদছিল, কথাবার্তা ডাকো। বলে রেখে। তাও তো বারণ ওর করছে। সাথে আলাদা কথা যা বললো ও তো আপনাকেও বলেছে। ডাকো, আমি আমি বললাম চাই, ঠিক আছে, ডাকো। ও যা বলেছে বলেছে। আমি এসে কিন্তু এই মাসি এসেছিল, ওর পিসিকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কথাবার্তা বললাম, ওকে ও নেই, তাহলে আমি আলাদাভাবে জিজ্ঞেস করলাম যে তোদের মেন সমস্যাটা কি। মেন সমস্যাটা না জানলে কিন্তু সমাধান দেখুন করা মেইন যাবে না। সমস্যা যতটুকু বুঝছি বোন ও বললে যে ওদের সন্দেহ, ও খুব সন্দেহ করে তার জন্যে। দেখুন সন্দেহর কাজ আমি করব না, আমার স্ত্রী আমার স্বামী সন্দেহ করে প্রমাণ করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু ক্রাইম করছে। সন্দেহটা যদি প্রমাণ হয়ে যায় সেখানে কিন্তু এইবার তারপরে ওই ছেলেটির সাথে ক্রাইম হচ্ছে। যা হয়েছে এতদিনে হয়ে গেছে। ঠিক আছে, আমি পাস্টের কথা তুলতে চাইছি না, আমি প্রেজেন্টের কথা তুলতে, এই বাচ্চা বর্তমানের কথা তুলতে চাইছি। বাচ্চা যাবে আমি আসবে। যেই দুটোর বিষয় বলেছিলাম, যেই বিষয়টা বলা হচ্ছে সেগুলো প্রমাণ আমি পেয়েছি বলে আমি বলছি। ওটা আমিও পেয়েছি, সেটা নয় তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো, আমি প্রমাণ ছাড়া তো কোনো কথা বলবো না। কথা বলছে দুটোতে সন্দেহ, সেটা না। ও নিজের দাদার সাথেও সন্দেহ করেছে, এমনকি যে উকিলের কথা বলে, যে উকিল নিয়ে এসেছিল, সেই উকিলের সাথে আমি ওই ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, আলোচনা করছিলাম, ওই কি কেসটা নিয়ে, কেসের বিষয় নিয়ে। ও হবে কাজে গেছিল, সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আধা ঘন্টা হয়তো উকিলটা আমার ঘরে বসেছে, ও সমানে বাইরে থেকে কল করছে, কি হয়েছে, কার সাথে কথা বলছিস? আমি বলে দিলাম একবার যে উকিলটার সাথে কথা বলছি। বেরোতে না বেরোতে উকিলটার সাথে আমি ধরে দিল যে তুই কি ওর সাথে আর রয়েছিস। আমি উকিলটাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম যে আপনার ক্লায়েন্টকে বলুন যে এই কথাটা কি বলছে। তখন কি বললো? তখন ওনাকে হয়তো বুঝিয়েছে। এরকম কোনো বিষয় না, আমি ফোন করছি বিদেশ থেকে, কোনো ফোন বিষয় ধরবে না, না, ঠিক কোনো আছে? কোনো আমার বিষয় বিষয় না। নিয়ে ওদের আমার বিষয় নিয়ে কথা সব হচ্ছে। কিছু বিষয় আমার। এবার আমি তো জানতে চাইবো যে বিষয়টা কি, কোনো বিষয় জানতে চাইলে সেটা জানাবেন। কিন্তু উকিলকে নিয়ে না, এটা তো বলাটা উচিত না, নয়। শোন, আমার বিষয় নিয়ে কথা হচ্ছে। দাদা বললো যে তুই আমাকে ফোন করবি, অসুবিধা নেই। আমি ফোন করেছি, কেটে দিচ্ছি, ধরবে। আমি বললাম আমার বিষয় নিয়ে কথা বলছি, আধা ঘন্টা এত সময় লাগে না, জাস্ট একটা কথা বলে চলে যাবে বলি। তা কি বিষয় নিয়ে এত ডিসকাস করছি সেটা তো বল আমাকে। আধা ঘন্টার কথা মানে অনেক কথা, মানে অর্ধেক পাড়ার কাহিনী বলা যায়। আমি এটা জিজ্ঞাসা করেছি বলে বলছে সন্দেহ করছিস আমার। না, ওখানে 10 থেকে 12 বার কল করেছে, তার মধ্যে আমি 2 থেকে 3 বার রিসিভ উকিল বাবুকে যখন ও ফোন করেছে সেরকম পরিস্থিতি হয়তো এসেছিল, নাহলে উকিল বাবুকে ঘরের কথাটা কেন বলবো? আমার ওকে এরা ফোন করে করে জানে যে আমার খবর আছে। আমি কারোর উকিলকে ফোন করে কারোর খবরাখবর জানি না, এটা একদম মিথ্যা কথা। ওর খবর নিতে যাবে কেন? তুই যখন ওদের খবর নিস না, তোর খবর নেবে কেন? আমি একবার ফোন করেছিলাম যখন নভেম্বরে আমাকে গালাগালি দিয়েছিল অবস্থায়, তখন আমি একবার কল করেছিলাম যে আপনার ক্লায়েন্টকে সামলান, নাহলে আমি ডায়েরি করতে বাধ্য হব, কারণ আমার মারা ধমকি দিচ্ছে রাস্তাঘাটে। তখন আমি কল করেছিলাম। তাছাড়া ওর উকিলকে আমি কোনোদিনও কোনো দিনের কিসের জন্য আমি কল করিনি। মানে ফোন করলে উকিলের সাথে ওর সম্পর্ক। ওই ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংকে চার্জ দাও এই ফোনটায়, আমি সম্পর্ক বলিনি তো, মানে কথা একটা চার্জ নেই। এনে নিয়ে যাচ্ছে, তোমরা এমনি এসছো। শোনো আমি কি বলছি, আমি বলতে চেয়েছি পুরোনো কাসন্দি না ঘেটে এখন তোমার মতামতটা তুমি তোমার স্ত্রীকে জানাও, তোমার স্ত্রীর সামনে তুমি কি বলছো স্ত্রী সেটা নিয়ে আমি আলোচনা করি।
এইসব জিনিস যদি না করে সংসার করতে চাই ভালো মতো করতে পারে। বলো বলো তুমি কি করবে? আর একবার কি চেষ্টা করবে? ওর উপর মিথ্যে কথা বলছে, সবকিছু মিথ্যার দিকে আমাকে ঠেলে দিচ্ছে যে এর দোষ এরপরেও ওর সাথে সংসার করা এর দোষ ওর দোষ বলতে শোনো আমি কি বলছি, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, দুজনকেই বলছি। একবার চেষ্টা করে দেখো সংসারটা হয় কিনা, আর একবার লাস্ট চেষ্টা করো। আর চেষ্টা করা সম্ভব না। দেখো মনের মিল এটা ঠিক আছে, তাহলে তুমি যখন সংসার তাহলে করবে না, তাই তো? ঠিক আছে, সেটা আমাকে আগে জানিয়েছিল যে তুমি সংসার করতে চাও না, তুমি ডিভোর্স দিতে চাও। তারপরও সে এসেছিল স্ত্রীকে ফেরানোর জন্য, যদি স্ত্রী ফেরে। সবাই মিলে চেষ্টা করেছে, ও কিন্তু তার লাস্ট চেষ্টা করছে, কোর্টে যাচ্ছে, সব কিছু হচ্ছে। ও এই শঙ্কর, বাবাকে একটু ফোন করে বলো তো টিঙ্কুদাকে এখন ফোন করতে আমাকে মানা। তো ও তো বারবার চেষ্টা করছে, কোর্টে কেস খেয়েছে, সে এখানে ছিল না, তারপরেও বধূ নির্যাতন কেস, সে কোনো পরকীয়ার সাথে যুক্ত না, তারপরও খালি তোমাকে সন্দেহ করে। সেই সন্দেহটাও তুমি প্রমাণ করে দিয়েছো যে এটা অথেন্টিক। সেখানে আর এখানে এইটা করে বড় করে কথা বলে আমাদের লাভই নেই। এই বিষয়টা তুমি ভুল করেছো, এই ভুলটা কি শুধরে কি তুমি সংসার করবে? আমি সংসার করতে চাই না। সন্দেহটা যেটা আপনি এখনকার ধরছেন যে হ্যাঁ তুমি ঠিক এটা করে, আগেরটা বলছি আমি, এখনকারটা বলছি না। যার জন্য সন্দেহটা ঠিক হয়েছে, তা সন্দেহটা আগে সন্দেহ করো, তারপরে তো সংসার হয়েছে। কি বললাম আমি একটু আগে? আপনি যেটা বললেন যে সন্দেহটা আপনি তো আমি বলেছি তুমি বেরিয়ে আসার 6 মাস আগেকার ঘটনা বলছি। আমি বলছি কেস হওয়ার পরে সংসার হয়েছে, মীমাংসা করার পরে বারবার সংসার হয়েছে। আমি বলতে তুমি বেরিয়ে আসার পরের ঘটনাটা বলছি। এই যে 2-2.5 বছর তোমাদের মধ্যে সম্পর্ক নেই, এর মধ্যে বলছি। এর আগে তো সন্দেহ করো, তারপরেও সংসার করেছো, তখন তুমি ছেড়ে দিয়ে চলে আসোনি। তখন তো গ্রামের মেম্বার পঞ্চায়েত বসে একটা মীমাংসা হয়েছে বারবার। তো সেই ক্ষেত্রে যেহেতু তারা অভিভাবকরা করেছেন, আমি সেই ব্যাটারটাই যাচ্ছি না। আমি এই দিনকেও নাকি এই দিদিও বসেছিলেন, তাই তো? হ্যাঁ, এই দিদি বসেছেন, তারপর ওরা আমার কাছেও গেছে। তো এই দিদি এবং আমি দুজনে মিলে, যেহেতু আমি কিছুটা জানি, দিদি আরো বেশিটা জানে, কারণ দিদি এখানকার বাসিন্দা। দিদি যতটা জানবে আমি ততটা জানবো না। তার জন্য বলছি আর একবার কি চেষ্টা করা যায় সংসারটার জন্য? করবে না, তাহলে এবার বাচ্চাটার জন্য তুমি কি চাইছো? তাহলে বলো। তুমি যেখানে করবে না, আমি জোর করবো না। কারণ তার আগে তোমার স্বামী জানিয়ে দিয়েছে যে তুমি তোমার মতামত তোমার স্বামী জানিয়ে দিয়েছে। তারপরেও সে বলছে যে একবার যদি সংসারটা দিদি হয়, দেখুন না আমার একটা সন্তান আছে। এবার তুমি বলো, সন্তানটা কই? করতে গেছে কখন আসে? ও, একটু বাচ্চাটাকে ডাকা যাবে? একটু কথা বলুক ও বাবার সাথে। তুমি বল স্যার ছেড়ে দিতে বল, কালকে করতে বল। তুমিও যাও। হুম, দেখো যেটাতে সুস্থভাবে কিছু হয় সেটা করে নাও, যেটাতে ভালো হবে। বাচ্চাটাও যেন জলে না ভাসে, তোমরাও যেন জলে না ভাসো, তারাও যেন জলে না ভাসে, এই ছেলেটিরও জলে না ভাসে। আমাদের সমাজকর্মীদের কাজই ওইটুকু। কাউকে জলে ভাসিয়ে আর একজনকে তোলা, এটা আমার কাজ নয়। তুমি সংসার করবে না জেনেও আমি কিন্তু এসেছি, কারণ তার এই চেষ্টা আছে বউ ফেরানোর জন্য। সে যেন বাবা হিসেবে বাচ্চাটাকে দেখতে পায়। বাচ্চার অধিকার, স্বামী স্ত্রী ডিভোর্স হয় বোন, কিন্তু বাচ্চার সাথে কিন্তু মা বাবার ডিভোর্স হয় না। এইটা সবসময় মাথায় রাখবে একটু। সেটা খুব মাথায় রাখতে হতো যে আমার একটা ছেলে, মাথায় রাখতে হতো না, এখন রাখতে হবে। আমি পাস্ট ইজ পাস্ট। পাঁচ সব যারা দেখো, যারা বুঝিয়েছেন দরকার ছিল যে আমার একটা ছেলে দরকার ছিল না, এখন দরকার আছে। একটা মানুষ মদ খায়, আজ এসে বলছে আমার ছেলের একটা মানুষ ধরো মদ খায়, সে নেশায় আসক্ত, সে ড্রেনে পড়ে থাকে, তারপর কি আমরা তাকে ভালো করার চেষ্টা করি না? তুমিও তো এরকম খারাপ কাজ করেছো, আমি তো ওগুলো তুলছি না। সংসার করবে না বলে তুলছি না। আমি যদি এখন তুলি তো এখানে সবাই তোমার বিপক্ষে যাবে, তোমার ফ্যামিলি ছাড়া। তা আমি তো তোমাকে তুলছি না, কারণ আমার তোমার সম্মান নষ্ট করাটা আমার কাজ নয়। তাহলে আমরা যদি স্যাক্রিফাইস করতে পারি, তোমরা কেন বাবা মা হিসাবে সন্তানের জন্য স্যাক্রিফাইস করবে না?
আমরা যদি একটা ভিকটিমের অপমান সহ্য করে তারপরেও যদি অনেক স্যাক্রিফাইস করতে হয়, তোমরা কেন পারবে না বলো? আমি তো তোমার এই যে পাস্ট ইজ পাস্ট, তাহলে পাস্টটা যখন তুমি মনে রাখতে বলছো, তাহলে পাস্টটা নিয়ে এখন অনেক কিছু বলতে পারি আমি। আমি তো ধরে নাও আমি ওর হয়েই এসেছি, অনেক কিছু বলে যেতে পারি এখানে, যে তুমি সংসার করছো না। কিন্তু আমি বলবো কেন? আমি তোমাকে অসম্মান, সে আমাকে তোমাকে অসম্মান করাতে নিয়ে আসেনি, সে এসেছিল তার স্ত্রীর সাথে সংসার করাতে। আমাদের কাজ তোমাদের সম্মান রক্ষা করা, সম্মান নষ্ট করা নয়। ভুল ভ্রান্তি হয়, তারও ভুল আছে, তোমারও ভুল আছে। তার কিছু বুদ্ধির ভুল, তোমার বুদ্ধির সাথে সাথে কিছু চলার পথের ভুল। তার কি চলার পথের ভুল নেই? অবশ্যই আছে, কম আর বেশি। আজকে তুমি মা হিসাবে যদি বলতে পারতো সে তার বাবাকে চেনে না, তুমি ব্যর্থ মা যে তার বাবাকে চেনাতে পারছো না। তার বাবা মারা গেলেও তার বাবার পরিচয় দিতে পারেনি। ভুল, বাবা ভুল কথা। না, বাবার পরিচয় মা দেওয়াবে। আজকে কালকে একটা কাজ করে এলাম, সন্তানটা কার সেটাই কালকে জানতে পারছিলাম না। মানে সে ভুল কাজ করেছে বলে মেয়েটি বলছে, একবার বলছে তার লিগাল হাজবেন্ডের, তাকে ফোন করে বলছে তুমি নিয়ে যাও। আবার যে ছেলেটির বাড়িতে আটক রয়েছে বলে আমাদের উদ্ধার করতে গেছি, সেখানে গিয়ে বলছে কি বাচ্চাটা যে ছেলেটি আছে তার। তাহলে বাচ্চাটার বাবাকে একমাত্র ওই মাই বলতে পারে। কালকে কাজ করে এসেছি, একমাত্র বাচ্চাটার বাবাকে, যতক্ষণ 3 মাসের এখন প্রেগনেন্ট মেয়েটি, সেই বাচ্চাটি হওয়ার পর হয়তো আমরা অনুমান করতে পারবো কার মতো দেখতে হয়েছে, কিন্তু এখন বাচ্চাটার বাবাকে কে বলতে পারবে দিদি? মাই বলতে পারবে। তাহলে মা যদি বাচ্চাকে পরিচয় দেওয়ার পর এখন যদি যার কাছে এসে ধরুন ওটা লিগাল হাজবেন্ড যদি বলে এটাই বাবা, ওটাই ভাববে বাবা। আজকে আজকে দেশের সেনাবাহিনীরা প্রেগনেন্ট অবস্থায় গিয়ে মারা যাচ্ছে দেশ রক্ষা করতে গিয়ে, তাই তো? সেখানে গিয়ে তাহলে মা, তাহলে যখন সন্তানটা যখন পেটে ছিল, তাহলে বাবা কাকে পরিচয়? মৃত ফটোটা দেখিয়ে বলে না যে এটা তোর বাবা? এটা তুমি ব্যর্থ। জায়গা নেই, ওই চেয়ারটা বসো। তুমি তো গুলু গুলু, কি নাম তোমার? হ্যাঁ, বাহ, নামটা তো খুব সুন্দর। কোন ক্লাসে পড়ো? 3। এটা কে হয়? চেনো না? এটাকে চেনো না কেউ? সে কি সত্যি চেনো না? আঙ্কেল হয়? আঙ্কেল চেনো না? ভালো করে বলো। চেনো না? এটা কে হয়? মা। আসো আমার কাছে, আসো। বসো আমার কোলে, বসো। কি হয় বাবা এটা? এটা কি হয় এটা? হ্যাঁ, ভুলে গেছো? হ্যাঁ, চুপ করুন, বাচ্চাদের সাথে এখন চুপ করুন। দান এটাকে চেনো? এটাকে আপনি চেনেন? একে দেখে টাটা দিতে কাকে? টাটা বাড়ির সামনে দিয়ে যখন যেতে টাটা কাকে দিতে? জেনিকে চেনো? বলে বলো, চেনো? হ্যাঁ, চেনো? কোন ক্লাসে পড়ো তুমি? বাবার নাম কি? বাবার নাম? এই স্কুলে পড়ো, বাবার নাম বলতে পারছে না? দেখি আমার দিকে তাকাও। বাবার নাম কি? তুই যেটা জানিস সেটাই বল। স্কুলে তো বাবার নাম জিজ্ঞাসা করে, বাবার নাম কি বলো? কালকে ইংলিশ খাতায় কি লিখেছিস? বল বল বলো বলো। খাতাটা নিয়ে আসবে তাহলে আমি দেখবো কি লিখেছো। কমপ্লিট করেছিলি? না, কমপ্লিট করিসনি। ও লেখনি? বাবার নাম কি বলো? তুমি কি জানো সেটা বলো। যেটা জানিস সেটাই বল। দিদুন যেটা বলছে সেটা বলো। তুই সেটাই বল। বাবার নাম কি বলো? তো যেটা মনে পড়ছে তুই সেটা বল। বলো বাবার নাম কি? বাবা
বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো, ওইটার জন্য আমি বসে আছি। ডাকনামটা তো জানিস, ডাকনামটা বল, ডাকনামটা জানিস না? ওই বাবার ডাক নামটা কি জানো? এটা একটা আঙ্কেল, আঙ্কেল জিজ্ঞেস করছে, বলো। এই বাবার নাম না ভুলে যায় নাকি? মানুষ তো শুনেছি যে মারলে বাবার নাম ভুলে যায়। বল, যেটা জানিস সেটাই বল। বলো। বল মাসকে বল। না আমি মনে করি আচ্ছা মনে করো। ভয় পাচ্ছে, ওকে ছেড়ে দেয়, নো ঠিক করবে। এই চেয়ারে আচ্ছা তুমি ওইখানটায় যাও তো একটুখানি, ও জানে, ওর বাবার নাম জানে। যাও। মনে আসছে মনে এসছে, বলো। ইন্দ্র, ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কি? মন্ডল। ইন্দ্রজিৎ মন্ডল, ওই যে ইন্দ্রজিৎ মন্ডল। যাও একটু আলাপ করে নাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। এটা ইন্দ্রজিৎ মন্ডল, আমি আলাপ করিয়ে দিলাম। কি নাম? এটা আগে আসলে ভালো হতো ভাই, সেই জিনিসটা কপালে যা আছে তাই হবে ভাই, সেই জিনিসটা ভাই। কপাল। চুপ করে থাক, চুপ করে থাক, বেশি কথা বল। বলো। বাচ্চার উপর কতটা এফেক্ট হয় জানো? চুপ করে থাক বলছো। না না, বাচ্চার উপরের সামনে এগুলো বলবেন না, আমরা তো বাচ্চা ভুলে যায় না, ভুলে যাচ্ছি কে? পুরা ভুলে যায়। এক বছর পর হ্যাঁ, পুরা ভুলে যাচ্ছি। আমরা বাচ্চাকে করিস না, ওটা তো বাবা চিনিস না। করিস না। দেখুন, ভুল ভ্রান্তি আছে, ভুল ভ্রান্তি আছে। বাবার নামটা কেউ মুখস্থ রাখে, বাবা যদি রাস্তায় তার সঙ্গে কথা বলে, ওরও কিছু ফল্ট আছে, আমি বলছি না ওর ফল্ট নেই, আপনার ছেলেরও কিছু ফল্ট আছে, আমি সেটা বলছি। বাচ্চাটা বয়সে যথেষ্ট বড়, বাবার নাম জানবে না? বয়স কত এখন? আস্তে 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 খুব কম করে হলেও ক বছর? 4-5 বছর, 8 বছর। 8 বছরের বাবা বাবার নাম জানে না, এটা তো আমি প্রথম শুনলাম। এই 1-1.5 বছরে কোনোদিন বাচ্চার নাম বলে না, যে আমাদের ছাড়া থাকতো না, আমাদের ফ্যামিলিতে নিয়ে গেলে আসতে চাইতো না, আমি আসলে নিয়ে যেতাম। আমি যেদিন লাস্টবার এসেছিলাম, নিয়ে গেছিলাম ওই রাস্তায়, ও নিজে চলে যেত, ঠাকুর বাড়ি যাবো, আমি বললাম যাস না, ঝামেলা হবে সঙ্গে, ও নিজে যেত। সেই বাচ্চা নাকি নাকি বলতে পারছে না, এগুলো কোন ধরনের সিস্টেম? তাহলে ওর কোনো কিছু চলছে অসুবিধা, বা ওর কিছু প্রবলেম চলছে? অবশ্যই। দেখুন, ওটাই আমি বলতে চাইছি যে একটা সন্তানের মনের উপরে এফেক্ট পড়ে। সবার বাবা আছে, আমার কেন বাবা নেই? সবার বাবার নাম জানে, আমার বাবা কোথায় গেল, আমার বাবাটা কে? আরে রাস্তা থেকে যাদেরকে করিয়ে নিয়ে এসো মানুষ করা, তারাও জানতে চায় আমার মা কে ছিল, তাহলে সে জানতে চাইবে না আমার বাবাকে? এটা কোনোদিন সম্ভব, পসিবল? ও বাবার নাম জানে, ও ঘাবড়ে গেছে, বাবার নাম জানে, ও সবটাই সবই জানে। বাবার নাম যেটা না ঘাবড়ে যাবে, এটা না আমি মানতে পারলাম না। এতগুলো মানুষ আছে, 5 মাস কেন? আমরা প্রত্যেক ট্রেনে, বাসে, শুনুন শুনুন শুনুন, ট্রেনে, বাসে, সব জায়গায় সবাই জানে তোমার বাবার নাম কি, তোমার নাম কি। এইটুকুটুকু বাচ্চারা বলছে, কথা বলতে পারে না, বলছে আমার বাবার নামেই। এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। হতে পারে, সব বাচ্চা তো সমান না ম্যাডাম। তাহলে ওর মধ্যে এফেক্টটা পড়ছে, ওকে কাউন্সিলিং এর দরকার, সেটাই তো বললাম। ওকে কাউন্সিলিং এর দরকার। তাহলে ওর বাবাকে দরকার, বাবার ভালোবাসা প্রয়োজন, সেগুলো কেন বুঝতে পারছেন না? দরকার ছিল। বাবা যদি আগে বুঝতো তাহলে তো হয়ে বাবার ভালোবাসা প্রয়োজন আছে, ওর এখনো প্রয়োজন আছে। সবে 8 বছর, এখনো কিচ্ছু নেই, ও একটা শিশু, ভুলিয়ে দিয়েছে। ও শিশু। তোমরা করো ওগুলো, তোমরা এই ওষুধ পালা করে দাও। হ্যাঁ, তোমরা করো ওগুলো। এটা কে তোমার? এর জন্য তোমাদের মুখ থেকে বেরোচ্ছে, আমাদের মুখ থেকে বেরোচ্ছে। এটা কে? লোকে বাইরে লাইটে জ্বালাতো। বলো, এটা কে বলো? তাকাও একটু, তাকে সামনে দিকে দেখো, না, ওখানে কি জ্বালাবে কেন? রাস্তায় ছিল। একটু দেখো তো, একটু মুখটা সামনে ঘুরে দেখো কে। 1 বছর ভুলে গেছে? রাস্তায় দেখলে বাড়িতে এসে বলতে হয় যে বাবাকে দেখে এসেছি। এটা সামনে ঘোরো, সামনে ঘোরো, বাবাটা সামনে ঘোরো, বুকে যাও, সেটা মানতে চাচ্ছে না। আচ্ছা, ঘোরো, সামনে ঘোরো। ও বাড়িতেই থাকে সব সময়, স্কুল, বাড়ি আর ওই টিউশন। কে বলো তো এটা? আমি তো এখন চিনিয়ে দিলাম, ইন্ট্রোডিউস করে দিলাম, তো বলো কে এটা? কে বলো এটা? নামটা কি জানো?
ইন্দ্রজিৎ, তাই তো? এবার দেখো, এটা তোমার বাবা, এটা তোমার বাবা। বন্ধুর বাবা আছে, আছে, বন্ধুর মা আছে, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। তা বন্ধুর বাবা আছে, বন্ধুর মা আছে। তুমি কখনো তোমার মাকে প্রশ্ন করেছো যে মা আমার বাবা কই? করনি? মাকে ভয় পাও? ভালোবাসো তো মা? তাহলে মাকে বলনি কেন যে মা সবার বাবা আছে, আমার বাবা কোথায়? 2-2.5 বছর তো বাবাকে দেখছো না, তার আগে তো বাবাকে দেখেছো, তোমার তো 8 বছর বয়স। তিন বছর থেকে তো বাবাকে চেনো না? তোমার বাবার প্রতি অভিমান হয়েছে? ও রাগ, রাগ, রাগ নেই? এখন তো চিনতে পারছো, চিনেছো? তাকিয়ে বলো তো ওটা কে তোমার? নামটা ধরে বলো। হ্যাঁ, কে হয়? বাবা। খুব প্যাথেটিক, ভীষণ প্যাথেটিক। আমরাও সন্তান, ভীষণ প্যাথেটিক। জীবনে এত বছর কাজ করছি, এরকম দৃশ্য আমি দেখিনি। বাবার কাছে কিছু চেয়েছো কোনোদিন? চাও তো দেখি, কি একটা চাও তো কিছু। কিছু লাগবে না? ভালোবাসা, ভালোবাসা, বাবার ভালোবাসা, বাবার ভালোবাসা, বাবার আশীর্বাদ। এটা কে জানো? এটা কে? এটা ঠাম্মি। এটা কে? ঠাম্মি। ওটা কে? ওটা একটা ঠাম্মি। ওটা কে? দিদুন। ওটা মেমি। আমি? আমি তুমি খুব ভালো ছেলে, যাও ঘরে যাও। কি বলবো, আমার তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। না না, ভালোভাবে বসে আছে। তাহলে বলো বোন, বাচ্চার জন্য কি করতে হবে, কি বলছো? আমি চাইছি বাচ্চা বাবাকে চিনুক। যা যেতে বলছি না, ফোনে যোগাযোগ করলো, সে বাইরে থেকে একটা নাই ফোন বাবা দিল তার জন্য, সে বাবা বাচ্চার বাবার সাথে যেন কন্ট্যাক্টটা থাকে, সে যেন বড় হয়ে জানতে পারে যে আমারও বাবা আছে। 5টা বন্ধু বান্ধবের সামনে সে যেন বলতে পারে যে আমার বাবার নাম এই ইন্দ্রজিৎ মণ্ডল, এইটুকু যেন বলতে পারে। প্রত্যেকটা সন্তানের কিন্তু বাপ পিতৃ পরিচয়ে কিন্তু বড় হয়, প্রত্যেকটা সন্তান পিতৃ পরিচয়ে বড় হয়। মা যদি সিঙ্গেল মাদার হয়, সেও সেখানেও বাবাকে তার স্বামীকে লেখা থাকে। তুমিও তো সন্তানটাকে মানুষ করবে, তুমি কি তোমার স্বামীর জায়গা থেকে ডিভোর্স হয়ে গেলেও কি তার বাবার নামটা কি চেঞ্জ করতে পারবে? ভবিষ্যৎ তো ওর অন্ধকার হবে, বলো। হ্যাঁ, তুমি তো সংসার করবে না, তুমি তো সিঙ্গেল মাদার হিসেবেই মানুষ করবে। আমি তোমাকে জোর করছি না, আমি জেনেই এসেছি, কিন্তু এই নয় যে আমি তোমাকে তার জন্য ফোর্স করছি না। যাদের ক্ষেত্রে জানি না তাদের ক্ষেত্রে হয়তো ফোর্স করি, বোঝাই, অনেক কিছু করি, অনেক পথে এগিয়ে নিয়ে যাই, কিন্তু তোমার ক্ষেত্রে আমি করছি না। যেহেতু তুমি একটা লাইফের ডিসিশন নিয়ে তোমার স্বামীকে তুমি জানিয়েছো, আর তোমার স্বামী সেটা জানার পর আমাদের নিয়ে এসেছে, তাই তো? তো নিশ্চয়ই সেটা এবার যদি আমি এখন অস্বীকার করি না তোমাকে নিতেই এসছি, ওটা জানি না, কারণ তো আমার ভুল হবে। উনি জানিয়েছেন আমাকে জিনিসটা, তারপরে উনি ওনার লাস্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে দিদি আপনি লাস্ট, যদি একবার ফিরে আসে, যদি আমি সংসারটা ফিরে পাই, যদি আমার স্ত্রী সন্তানকে ফিরে পাই। আর ভুলভ্রান্তি তো উভয় পক্ষেরই হয়েছে, আমি তো বলছি না যে একতরফা ভুল, উভয় পক্ষেরই হয়েছে, কম আর বেশি। আর এই সমাজে তো আমাদের ভুলভ্রান্তি হবে, বলো, আর এখান থেকে তো আমাদেরই শুধরাতে হবে। আজকে তারাও বিয়ে করেছে, তাদেরও যদি কোনো সন্তান থাকে,
সেই সন্তান যদি বাবার পরিচয়টা যদি মেয়েটি না দেয়, এই ছেলেটির জীবনটা কি হবে? প্যাথেটিক কতটা বলো তো। আরে ডিভোর্স হয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করলো, তাও বলবে আমার একটা ছেলে আছে। যদি সে আদর্শ বাবা হয় তো। অনেক বাবারা আছে যে সন্তানকে ভুলে যায়, সেক্ষেত্রটা আলাদা। আমি তোমাদের লাইফের কথা ছেড়ে দিলাম, বাচ্চাটার লাইফটা ভেবেছো একবারও? বলো কি করলে কি করতে হবে, বাচ্চাটাকে কি করে ও দেখবে, বাচ্চার কি দায়িত্ব পালন করতে হবে, কি বলতে চাইছো তোমরা খুলে বলো। কোনো দায়িত্ব পালন করতে পারে না, বাচ্চার দায়িত্ব আমি পালন করে নেবো। বাচ্চাদের তুমি পালন করবে? তাহলে ওকে ডিভোর্স দেবে কি করে? মিউচুয়াল ডিভোর্স দেবে? কবে দেবে? ও যদি রাজি থাকে আমি মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করবো। কোনো দাবি দেওয়ার দরকার নেই। তবে আমারও কোনো কিছু না, ওরও কোনো কিছু না। ও মানে মীমাংসা যেমনি হচ্ছে সাইন করে দেবো, আমিও সাইন করে দেবো। ও আমার একটা বলেছিল কেস উঠানোর কথা, তাই তো? আমি কেসও তুলে দেবো। না, ডিভোর্স হয়ে গেলে ওই কেসটা উঠে উঠে যাবে, হ্যাঁ। আমি কেসও তুলে দেবো, ডিভোর্সও নিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো বাচ্চাটার জন্য তো আমি তো বলবো বাবাকে কিছু একটু করতে, সেক্ষেত্রটা হ্যাঁ বলো। সে যদি স্বইচ্ছায় বাবার যদি কিছু করে সন্তানের জন্য, স্বইচ্ছাতে করতে পারবে না। এটা হয় বলো? স্বইচ্ছাতে ও কিছু করতে পারবে না, আমি করবো না। বাচ্চাটা বড় হবে, আজকে বুঝতে পারছো না, পরে বুঝতে পারবে ভুল করছো, একটু বোঝো। দরকার পড়লে আমরা আবার একদিন টাইম নেবো, তুমি বলো আসবো। আর যদি বলো যে না আমার এটাই ফাইনাল ডিসিশন, তাহলে আমরা দেখবো কাল বাদে 2 দিন পর বা একটা ডেট দেবো, তোমাদের ফোন নাম্বার দেবো, ফোন করবে, আমি ফোন করবো, তুমি বলো কোথায় যেতে হবে, নিয়ে গিয়ে ডিভোর্স দিয়ে দেবো। এটা তো সহজ উপায়, এটা তো তুড়ি মেরে কাজ, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু এটা চাইছি না আমি। তারও বাবা সন্তানের প্রতি একটা অধিকার থাকুক, এবং তোমারও মনে থাকুক যে না সেটা তার বাবা, তুমি সন্তানকে বাবার কাছ থেকে বঞ্চিত করছো না। একটা উপরওয়ালা বলে তো কিছু আছে। উপরওয়ালা দেখছি, ওই জন্য আজকে বাচ্চাটার জীবনটা তো, বিশ্বাস করি আমি আজকে তোমার সিদ্ধান্ত কিন্তু বাচ্চার ভবিষ্যৎ চিন্তা ডিপেন্ড করছে। আমি ওর ভবিষ্যৎ চিন্তা করেই আজকে তুমি তোমার তার কাছ থেকে কিছু নিতে চাইছো না, যাতে পাচ্ছে তার তোমার সন্তানকে সে দেখভালটা করে, তার জন্য তুমি কিছুই করতে চাইছো না। তুমি কালিয়ার পায়ে ডিভোর্স দিতে, তোমার একটা মানবিকতা, তোমার মনুষ্যত্ব, আমি কিছু মানা করতে পারি না। কিন্তু বাবা হিসাবেও তো সে তো তার সন্তানের জন্য কিছু করতে পারে, সেটাও নেবে না। কাকে কি বলবো? আমার না তোমাকে কিছু বলার আছে, না আমি বাচ্চাটার জন্য তাকাতে পারছি। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটাই মনে হচ্ছে যে সে কার পরিচয়ে বড় হবে। তোমাকে তো কেউ পরিচয় এটা দেয় না যে তুমি অমকের মেয়ে, বলে তো এটাই যে আপনার স্বামীর নাম বলেই তো বলে এই ওটা অমকের মেয়ে। কি ভুল বলছি বোন? বাবার পরিচয়টা তো সবাই দেয়। আগে ওই ছেলেটি তোমার হাজবেন্ড হতে পারে, সে কার ছেলে? মায়ের নামে কজনের পরিচিত হয়? যারা একদম বিয়ের পর যারা একটা সন্তানের মুখ দেখার আগে যেসব বাবা চলে যায় পৃথিবী ছেড়ে, সেই সব সন্তানই বলে ওটা ওর মায়ের, তাও বলে ওর বাবারটাই নামটাই আগে সবার আগে আসে, ওটা অমুকের ছেলে। এইখানটা খুব প্যাথেটিক। এই জায়গাটা দেখো তো কিছু করা যায় কিনা। বাচ্চাটাকে যদি একটুখানি কথা বলতে দাও, কি অসুবিধা তোমার? খুলে বলো, কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই। আমি আমার যেটা আমার বলতো যে ওর যদি স্বইচ্ছায় কিছু দিতে চায় বা কিছু, আমার কোনো কিছু দরকার নেই। আমি যখন মানে পড়েছিলাম ফাঁদে যে আমি পারবো না, আমার মা দেখতে পাচ্ছে না, আমার মার অপারেশন রয়েছে, ওই টাইমটা আমি রাস্তায় রুটি বিক্রি করে আমার ছেলেকে চালিয়েছি। আমার ওই জায়গাটা খুব মনে আছে, আমার ভেতরে গীতে আছে ওই জায়গাটা। আমার বাপ বাইরে চাকরি করতো, আমি কোনোদিনও বাইরে বেরিয়ে কোনো কিছু করিনি। সেখানে আমি বেগোপাড়ার রাস্তায় রুটি বিক্রি করেছি, হাত রুটি, আমার ছেলের পড়াশোনা চালানোর জন্য। আচ্ছা, এগুলো তো আমি সেই জানি না। পরিপ্রেক্ষিতে আমার ছেলে বড় হচ্ছে, আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো। আমি বাইরে কাজ করব, কাজ করে আমি নিজের ছেলেকে মানুষ করবো। যখন আমার বাইরে বেরোতে হয়েছে, অলমোস্ট আমি বেরিয়ে গেছি, আমি রুটি বানিয়ে আমি ছেলেকে পড়াশোনা টেনেছি, আমি চালিয়েছি, আমি পারবো। তুমি সেই সময় দেখোনি কেন? সেই সময় তো বাড়িতে মিল যেতে ছিল। বলেছে। ওটা আর মিথ্যে কথা বল, তখন ওদের সংসারে মিল তো, তখন ওই বাড়ির মধ্যেই ছিল, এসব মাকে দেখাশোনা করতো। তখন ওর মা যাই অপারেশন হয়েছিল। না, বাচ্চাটাকে মানুষ করার জন্য এটা কেন? রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে, উনি জানেন না জেনে সবই মিথ্যে বলছি আমি। না না রিসেন্টলি একটা অপারেশন হয়েছিল, তখন আমার দোকান রানিং ছিল, দোকানটা তার বন্ধ করতে পারি না,
তখন তার আগে থেকে ও ঘরে রুটি জোগাড় বানাতো। না থাকলে তবে সে ও মানে আপনার রুটির দোকান আছে? না, আমার তো আমার দুবার এমনি অপারেশন দোকান আচ্ছা, আছে, আচ্ছা। আমি বলছি সেটা বলতে দে। ও বাড়ি থেকে রুটি বানাতো, আমি নিজে ওখানে বিক্রি করতাম। তারপরে যখন আমার রুটি হলো, নিজেরা জানে সেটা 2017 সালের কথা বলছে, আমার L5 অপারেশন হয়েছিল। আর আমার রিসেন্টলি অপারেশন হয়েছে গল ব্লাডারের সিবিডিতে পাথর, 16 ইঞ্চি পেট কাটা আমার। আমি 2 মাস ঘরে ছিলাম, 2 মাসও দোকান চালিয়েছে। তো রুটিটা তখন ওখানেই বানানো হতো। আমার আরেকটা বোন থাকতো, ওরা একসঙ্গে ও সেই জিনিসটা বলছে যে সেই সময় তো আমার অনেক কষ্ট ছিল। ও সেই কথাটা বলছে যে আমি তখন কিন্তু বাইরে বেরিয়েছি, যেহেতু আমি পারছি না, ও বাইরে বেরিয়েছে। সেই সময় ও হেল্প করেনি? না না, একটা কথা বলি, ওই টাইমে বাড়িতে টাইমে এসেছিল, ও এখানে বাড়িতে এসেছিল, দেখেছে। ভাড়া বাড়িতে আমরা থাকতাম, ওইখানেই পড়ে থাকতাম। তো তখন খরচ খরচা দিতে না কিসে? সন্তানের? হ্যাঁ, তখন তো একসাথে সংসার করছি পাশের বাড়িতে। পাশের বাড়িতে তুই বাড়িতে থেকে সংসার করলে আমি নিশ্চয় মার দোকানে গিয়ে রুটি বিক্রি করি ওটা না? পরে, অনেক পরে, এই না, রিসেন্ট, তাহলে তুই বলছিস ওটা যে রিসেন্ট সংসার করছি। ওটা আমার L5 অপারেশন হয়েছিল তখনকার কথাটা বলছে। আর আমি রিসেন্টলি অপারেশনে যখন ও রাস্তায় বেরিয়ে রুটি করেছে তখনকার গল্পটা আমি বলছি। এবার রিসেন্টলি তো ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই, তাহলে কি আছে? এখানে তো ওটাই জানাই বলছি, যায়। সম্পর্ক যখন আমি ছিল রাস্তায় না। রুটি বানাচ্ছি, ও এসেছিল ছুটিতে, ও দেখেছে। আমাকে দোকানে দেখেছে, আমি ওকে দেখেছি যে ও আমার সামনে দিয়ে বাইক চালিয়ে গেছে। আমার দেখা সাক্ষাৎ হয়েছে, যে ও বেরিয়ে গেল, ও তখনও আমাকে বলতে পারতো, ও তখনও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো যে এই একটা ছেলের বাচ্চার পড়াশোনার জন্য আমাকে বাইরে বেরিয়ে রুটি বানিয়ে পয়সা ইনকাম করে আমার ছেলেকে টানতে হচ্ছে। বাচ্চাটার জীবনটা তো ব্যথিতই। আমি জানলাম এখানে আমার কাজ হয়ে গেছে, যেটুকু জানার জেনে গেছি, আমি চলে যেতেই পারি এখন, আর কোনো কাজ নেই। বোন সংসার করবে না, যেটা উনি জানিয়েছিলেন সেটাই ঠিক, কিন্তু বাচ্চাটার যে ব্যাপারটা, বাচ্চাটার ব্যাপারটা তো আমি মানতেই পারছি না। আজকে সে ডিভোর্স দিয়ে দেবে, সে মুক্তি পাবে, সে মুক্তি পাবে, সন্তানটা ও কি মুক্তি পেলো? এই জন্য আমি নিজের ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিলাম, এগ্রিমেন্ট করেছিলাম, সেটা আমি আপনাকে জানিয়েছিলাম। আমি নিজের ফ্যামিলিকে ছেড়ে আমি বাচ্চাটা ভবিষ্যতের কথা ভেবে আমি এইগুলো সব করি। এমনকি আমি যদি সিঙ্গেল থাকি, আমার ঘর বাড়ির কোনো প্রয়োজন নেই, যা ঘর ছিল আমার চলে যেত লাইফটা। আমি এগুলো কাটদের জন্য করি। ছেলেকে না খাইয়ে ঘর বানানো হয়েছে। ছেলেকে খাই কি, আমি বারবার যেটা বলেছি, তোমরা যদি দেখো বোন, এখনো পর্যন্ত অন্যদিকে ভালো কিছু বোঝো, আমি আসবো না। আমাকে বার করে দিয়েছে, আজকেও আসতাম না, আমি পরিষ্কার কথা, আজকেও আসতাম না। আমার যেখানে বার করে দেওয়া, আমার নিজস্ব মান সম্মান আছে। যেখানে ইগো দিতে ইগো জিনিসটা আমি বলি ভাই, এইখানটা একটা কথা বলবো তোমাকে, আমি ইগো রাখা উচিত নয়। ইগো মানুষের জীবন শেষ করে দেয়। আমি দোষ না করে হাতে পায়ে ধরে আমি নিয়ে গেছি। হ্যাঁ করেছো, তুমি আজও করছো, এখনো করছো, বা এখনো আমার কাছেও গেছো, তুমি স্ত্রী ফেরাতেই গেছো, কিন্তু তুমিও জানো। যতবার এসেছি, যতবার ফোন খোলা পেয়েছি, ততবার SMS করেছি, এমনকি আমি জানিয়েছি যে চলে আসো, তোমার যদি অসুবিধা হয় তুমি গেটের সামনে আসো। সেগুলো থার্ড পার্সনকে পাঠানো হচ্ছে, মজা লুটছে। সবসময় হাওয়া একদিকে থাকে না। ঠিক আছে, তুমিও একে 3% নিয়ে এসছো, সেদিকটা দেখতে গেলে আমরাও 3%। যেটা বলি না যে সবসময় হাওয়া একদিকে থাকে না, এই জিনিসটা নিজের দিক থেকে একটু কিন্তু দিদি একটা কথা বলো, মেয়ের যে সিদ্ধান্তটা, লাস্ট যে সিদ্ধান্তটা নিল, ও ডিভোর্স দেবে, এই সিদ্ধান্তটা আমি মানতে পারলাম, কিন্তু যে সেকেন্ড ডিসিশনটা ওটা মানতে পারছি না। এটা নিয়ে একটু ভাবুন, আমরা নয় পরে কথা বলবো। ও বলুক, ও জানি শুধুমাত্র আমি নেবো, কেউ না। তাছাড়া না তুমি না তুমি, আমি নিচ্ছি, আমার ছেলের দায়িত্ব আমি পুরোপুরি নেবো। ভুল করছো না তো? আমি ভুল করছি না, আমি বললাম না আমি কেঁদেছি, আমি এই বাচ্চাকে খাওয়ানো নিয়ে আমি কেঁদেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছি। সেই টাইমে আমার প্রয়োজন ছিল ওকে, ও আমাকে দেখতে দেখতে গেল, আমি দেখছি ও নতুন বাইক কিনে আমার সামনে দিয়ে চলে গেল। দেখলি না যে তোর বউটা রুটি বানিয়ে ছেলেকে খাচ্ছে, তুই দেখতে পেলি না? সেই টাইমে তো মনের ডাকে যে যাই, আমি ছেলেটার জন্য যাই, এগোই। একদম মেয়েটা